আচ্ছা, যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই উপস্থিত হবার জন্যে। কথা পরম্পরার শিরোনামে আমি একটা আলাপচারিতার সূত্রপাত করেছি। আজকে সেই আলাপচারিতার ২য় পর্ব। আমি ২-১ মিনিট সময় নিচ্ছি আলাপটা শুরু করতে। তো যেটা বলছিলাম যে এই কথা পরম্পরা শিরোনামে আমি একটা আলাপচারিতার সূত্রপাত করেছি। বাংলাদেশের সৃজনশীলতার ক্ষেত্রে, সমাজ গবেষণার ক্ষেত্রে নানাজন মননশীল বিভিন্ন রকম কাজ করছেন। আমি মনে করি এই সময়কে, আমাদের দেশকে বোঝবার জন্যে এই চিন্তাশীল কাজগুলির ব্যাপারে আমার নিজের কৌতূহল আছে। সেই কৌতূহলের সূত্র ধরেই আমি তাদের সাথে, যারা এই নানা ধরনের মননশীল কাজ করছেন, গবেষণায় কাজ করছেন, সৃজনশীলতায় কাজ করছেন, তাদের সাথে আলাপের একটা উদ্যোগ নিয়েছি। আজকে এই আলাপের ২য় পর্ব। আজকে আমি কথা বলবো তৈমুর রেজার সঙ্গে। তৈমুর রেজা এই মুহূর্তে শিকাগো বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান সিভিলাইজেশনস এবং হিস্ট্রিজ বিভাগে পিএইচডি করছে। তৈমুর রেজার পিএইচডি গবেষণার বিষয় যদি বলি, মোটা দাগে তার বিষয় হচ্ছে বাঙালি মুসলমান, মূলত এই অঞ্চলের যে মুসলমান, ইসলাম, তার ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথম দিকের এই সময় বাঙালি মুসলমানের এই অঞ্চলের সঙ্গে, বিশেষ করে চিন্তা চর্চার ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে এই অঞ্চলের সাথে বাঙালি মুসলমানের যে সম্পর্ক, তার ইতিহাস নিয়ে সে গবেষণা করছে। ইসলাম এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, আমরা জানি। কিন্তু এও আমরা জানি যে এই অঞ্চলে ইসলামই একমাত্র ধর্ম নয়, এখানে নানা ধর্মের, নানা বিশ্বাসের, নানা জাতির মানুষ রয়েছে। এখন প্রশ্ন যেটা জাগে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তাহলে তারা এই যে একটা বহুত্ববাদী সমাজ, এই বহুত্ববাদী সমাজের সঙ্গে ঠিক কিভাবে মোকাবেলা করবে? তারা কি বহুত্ববাদিতাকে রক্ষা করবে, নাকি তাকে নস্যাৎ করবে? এই প্রশ্নটি আজকেও যেমন জরুরি, কালে কালে ইতিহাসের নানা প্রান্তে এটি একটি জরুরি প্রশ্ন ছিল, এবং তখনও মানুষ এই প্রশ্নটিকে মোকাবেলা করার নানা চেষ্টা করেছে, চর্চা করেছে। তৈমুর তার কাজে এই নানা রকম বাঙালি মুসলমানের চর্চা নিয়ে গবেষণা করছে। তার ভিতরে একটি চর্চার বিষয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বাহাস। বাহাস, আমরা আজকেও এখনো এই শব্দটা ব্যবহার করি। একটা জনপ্রিয় অর্থে তর্কের প্রশ্নে বাহাস শব্দটি এখনো প্রচলিত আছে। কিন্তু অরিজিনালি বাহাস শুধুমাত্র তর্কের একটি বিষয় নয়, যেটি দেখা গেছে যে এটি মূলত আ মানে ইন্টার রিলিজিয়ন কিংবা ইন্ট্রা রিলিজিয়ন, ইসলামের সঙ্গে অন্য ধর্মে, যেমন খ্রিস্ট ধর্মের কিংবা ইসলামের ভেতরে, ইন্ট্রা রিলিজিয়নের ভেতরে যে নানা রকম মত রয়েছে, সেগুলোর ভেতরে একটা বেশ আহ, গভীর তাত্ত্বিক আলোচনা, যুক্তিতর্কের একটা আহ, অনুষ্ঠান বলা যেতে পারে, এবং সেগুলি ঘটতো বেশ পাবলিক স্ফেয়ারে, আনুষ্ঠানিকভাবে, এবং একটা পারফরমেন্সের ভেতর দিয়ে। এই যে চর্চা, এই চর্চার নানা মাত্রা রয়েছে, এবং এই চর্চার সঙ্গে এই যে একটি বহুবাদিতার সমাজের পারস্পরিক মত বিনিময়ের যে একটা গণতান্ত্রিক চর্চা, সেটার একটা সম্পর্ক আছে বলে তৈমুর তার কাজে দেখার চেষ্টা করছে। তো এইসব নানা প্রশ্ন নিয়েই তৈমুরের বাঙালি মুসলমান এবং সেই সময় এবং এই স্থান, এর এই সম্পর্কটিকে বোঝার চেষ্টা। আজকে আমরা মূলত এই বাহাস বিষয়ক যে ঐতিহাসিক দলিল আছে নানা রকম, সেই দলিলের ভিত্তিতে তৈমুর যে সিদ্ধান্তগুলো নিয়ে এই মুহূর্তে কাজের ভেতরে আছে, সেটা নিয়েও কিছু কথা সে বলবে। তৈমুরের কাজের সাথে আমার পরিচয় আছে। আমি এই সূত্রে একটু জানিয়ে রাখি অন্যান্যদের যে তৈমুর আমার স্নেহভাজন, আমি ওকে তুমি করেই বলি। সুতরাং আজকের আলোচনার স্বতঃস্ফূর্ততা রাখবার জন্য আমি তুমি করেই বলবো তৈমুরকে।
তো তৈমুর, প্রথমত তোমাকে স্বাগত জানাই। ভালো আছো তুমি? হ্যাঁ জামান ভাই, আমি ভালো আছি। থ্যাংক ইউ। আপনি ভালো আছেন আশা করি? এই আছি, করোনা কালে আমরা যতটুকু ভালো থাকতে পারি পরস্পর। তো আহ, আমরা তো এখন বর্তমান নিয়ে আজকে বেশি কথা বলবো না, হয়তো বলবো, কিন্তু আমরা মূলত অতীত নিয়ে কথা বলবো। তো আজকের আলাপের যে আহ, শিরোনাম, এবং সে সূত্রে আবারও বলি যে আমরা বর্তমানকে বুঝতে হলে, ভবিষ্যৎকে তৈরি করতে হলে আমাদের অতীতের দিকে ফিরে ফিরে তাকাতেই হবে। এবং যেটা বলছিলাম যে বর্তমানের যে প্রশ্নগুলো আছে, আহ, সেই বর্তমানের প্রশ্নগুলো অতীতের মানুষেরা কিভাবে ডিল করেছেন সেগুলো আমাদের অত্যন্ত জরুরি জানা বোঝা। তো আজকের আলাপের যে শিরোনাম আমরা দিয়েছি সেটা হচ্ছে যে উপনিবেশিক বাংলায় ইসলামী বাহাস এবং এর গণতান্ত্রিক রসম বলে একটি শিরোনাম আমরা ঠিক করেছি। শুরুতেই তৈমুর, আমার মনে হয় যে রসম শব্দটা ব্যবহার করা হয়েছে। রসম শব্দটা অনেকের কাছে খুব একটা পরিচিত নাও হতে পারে। আমি যত জানি এটা একটা আরবি শব্দ। এই রসম শব্দটাকে একটু তুমি বলবে তৈমুর? রসম, হ্যাঁ ঠিকই বলছেন। মানে রসম শব্দটার একটা ধরেন উর্দু মানে, এখানে ধরেন একসময় তারতিব বলা হতো। এখনো বাংলার গ্রামাঞ্চলে মূলত এই শব্দটার একটা প্রচলন আছে। তো আমার কাছে এই শব্দটা, মানে আমি শব্দটা বাছাই করছিলাম, যেটা মনে করে সেটা হচ্ছে যে এই শব্দটার মধ্যে ফর্মের একটা ব্যাপার আছে, মানে খানিকটা গন্ধমূলক ব্যাপার। ফলে আমি আচ্ছা, যখন বাসকে রসম বলতেছি, গণতান্ত্রিক রসম, তখন আসলে বলতে চাচ্ছি যে এর যে গঠন কাঠামো, তার মধ্যে কতগুলো গণতান্ত্রিক বৈশিষ্ট্য ইনহেরেন্টলি আছে। আচ্ছা, তো সেটা বোঝানোর জন্য এই শব্দটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছিল, ফলে শব্দটা ব্যবহার করতে চাইছি। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় কিছু কিছু অপ্রচলিত শব্দ আবার নতুন করে জারি করারও একটা এক ধরনের মজা আছে এটার ভেতরে। তুমি মাঝে মাঝে সেটা করে থাকো, আমি দেখেছি। তো রসম এখনো অনেকে ব্যবহার করেন, কেউ কেউ বিভিন্ন ক্ষেত্রে। তো আবারও বলি যে আজকের আলাপ মূলত বাঙালি মুসলমানের, এটা মূলত ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষিত থেকে আমরা এই আলাপটা করব। যেভাবে আমরা যেতে চাই, প্রথমে আমি তৈমুরকে বলবো তার এই যে প্রস্তাব, এ বিষয়ে তার ভাবনা আমাদের সামনে আহ, তুলে ধরতে, মিনিট ২০ মতো। তারপরে আমি তৈমুরের সঙ্গে একটা আলাপে যুক্ত হব, এবং পরে যদি যারা উপস্থিত আছেন তাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো তুমি শুরুতে ২০-২৫ মিনিট বলো। আমি মানে স্ক্রিন থেকে একটু বাইরে যাব, তুমি তোমার কথা শুনি, তারপরে আমি যখন ফিরে আসবো তখন আমরা আবার তোমার সাথে যুক্ত হব। তো তৈমুর, তুমি তোমার কথা তাহলে শুনি এখন। থ্যাংক ইউ জামান ভাই। আমি তাইলে শুরু করতেছি। রসম সম্পর্কে আরেকটা কথা একটু মানে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে মানে আরবিতে রসম কথাটার যে সিম্যান্টিক রেঞ্জ, এটা বেশ বড়। এবং এর মধ্যে ধরেন নিয়ম রীতি একটা অর্থ, কৃত্য বা রিচুয়াল একটা অর্থ, আনুষ্ঠানিকতা একটা অর্থ। তো বাহাস তৈমুর, বিশেষভাবে, হ্যাঁ, তোমাকে একটু ইন্টারাপ্ট করি, একটু যদি জোরে বলো ভালো হয়। একটুখানি ভয়েসটা আচ্ছা, একটুখানি। হ্যাঁ। আচ্ছা। তো মানে বাহাসের এই যে নানান রকম মানে, এই মানেগুলো আমার কাছে, সরি, রসমের এই যে নানান রকম মানে, এই মানেগুলো আমার কাছে মনে হয়েছে বাহাসের আলোচনাতে প্রাসঙ্গিক। মানে এটা বাহাসের চরিত্রটা বুঝতে আমাদের জন্য কাজের হইতে পারে। কারণ জামান ভাই যেমন খুব আহ, সঠিকভাবেই বলছেন যে বাহাস হচ্ছে একটা কৃত্যমূলক অনুষ্ঠান। ফলে বাহাসকে শুধুমাত্র তর্ক হিসেবে না দেখে বরং একটা আরো ব্যাপ্ত অনুষ্ঠান বা পারফরম্যান্স হিসেবে দেখা আমাদের জন্য কাজের হবে। তো এই বাহাস জিনিসটা আমাদের বাংলাতে, বিশেষ করে লেট 19th সেঞ্চুরিতে, শুধু বাংলাতেই না পুরো ভারতবর্ষে দারুণভাবে পপুলার হয়েছিল। এবং বিভিন্ন ইন্টার রিলিজিয়াস এবং ইন্ট্রা রিলিজিয়াস বাহাসের তখন খুবই বিশদ প্রচলন ছিল। তো
তো এই প্রচলনের ইতিহাসটা একটু ঘাটার চেষ্টা করা আমার আজকে উদ্দেশ্য। কিন্তু মূলত এই বাহাসের সূত্রে আমি একজন বাঙালি আলেমকে নিয়ে কথা বলতে চাই। ওনার নাম মৌলভী নঈমুদ্দিন। অনেকেই তার কথা জানেন, প্রথম বাঙালি মুসলমান কোরআনের অনুবাদক হিসেবে। তো মূল আলাপে ঢোকার আগে আমি এই লেট 19th সেঞ্চুরিতে বাহাস নিয়ে প্রচলিত একটা ন্যারেটিভ আপনাদের সামনে হাজির করতে চাই। এই ন্যারেটিভটার লেখক নবীনচন্দ্র সেন, বিশিষ্ট কবি, পলাশির যুদ্ধ নিয়ে লিখছেন, সেটা তার একটা বিরাট খ্যাতির কারণ। কিন্তু এর বাইরে উনি পেশাগতভাবে বঙ্কিমচন্দ্রের মতোই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং 1878 সালে উনি মাদারীপুরে গেছিলেন সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। মাদারীপুর তখন ফরিদপুরের একটা সাব ডিভিশন। তো মাদারীপুরে তখন নোয়া মিয়া বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি মূলত ফরায়েজি আন্দোলনের তখনকার নেতা এবং ফরায়েজি আন্দোলনের যে সিলসিলা, সেখানে শরীয়তুল্লাহর পরে দুদু মিয়া, এই দুদু মিয়ার ছেলে হচ্ছে নোয়া মিয়া। এবং এটা লেট 19th সেঞ্চুরির কথা, কিন্তু তখনও মাদারীপুরে শুধু না, পুরো ফরিদপুরে ফরায়েজিদের ভীষণ দাপট ছিল। এবং এই দাপটটা নবীনচন্দ্র তার আত্মজীবনীর মধ্যে এইভাবে বলতেছেন যে নোয়া মিয়া ইংরেজ রাজ্যের উপর এক প্রকার আপনার রাজপাট খুলে বসেছেন এবং সেখানে কোর্ট কাছারি থেকে শুরু করে এই সব বিষয়ে লোকে ব্রিটিশ সরকারের কাছে না গিয়া নোয়া মিয়ার আদালতে যাইতেন। নবীনচন্দ্র যেহেতু সেখানকার নতুন ম্যাজিস্ট্রেট, তার দায়িত্ব হচ্ছে সরকারি যে কর্তৃত্ব সেটা ওখানে পুনরায় স্থাপন করা। কিন্তু নোয়া মিয়া সেখানে একটা বিঘ্ন, কারণ নোয়া মিয়া ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল। তো এই সময় একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, সেটা হচ্ছে জৌনপুর থেকে একজন মৌলবী আসলেন এবং উনি এসে নোয়া মিয়ার যে মত ইসলাম সম্পর্কে, তার পাল্টা মতামত প্রকাশ করতে শুরু করলেন। তো একটু এখানে বলা দরকার যে এই যে ফরাইজিদের সঙ্গে তখনকার সময় যে পক্ষের ঝগড়া ছিল, সেই পক্ষটা আমরা হিস্ট্রিতে তাইওয়ানি পক্ষ বলে জানি। এবং যে পক্ষ এখানে মূলত প্রচলন করছেন কারামত আলী জৌনপুরি, একসময় পুরো বাংলাতে তার অসাধারণ ইনফ্লুয়েন্স ছিল। তো এই তাইওয়ানি পক্ষ এবং ফরাইজি পক্ষ, এদের বিবাদের একটা বিষয় ছিল ভারতবর্ষে বা বাংলাতে জুম্মার নামাজ পড়া জায়েজ কিনা। মানে সেটা একটা পুরনো বিতর্ক, সেই বিতর্কের মধ্যে আমি যাইতে চাই না। কিন্তু মূলত শাহ আব্দুল আজিজের একটা ফতোয়া ছিল যে যদি ইসলামী হুকুমত না থাকে এবং কতগুলো ইসলামী হুকুমতের শর্ত হাজির না থাকে, তাইলে মুসলিমরা জুম্মার নামাজ আদায় করতে পারবেন না। নোয়া মিয়া এই মতের অনুসারী ছিলেন, ফলে সেখানে জুম্মার নামাজ পড়ার বিধি ছিল না। কিন্তু নতুন যে জৌনপুরি মাওলানা আসলেন, তার নাম নবীনচন্দ্র লিখেন নাই, ডেফিনেটলি কারামত আলীর শিষ্য, উনি প্রচার করলেন যে এখানে জুম্মার নামাজ পড়া জায়েজ হবে। তো এই নিয়ে দুই পক্ষের মধ্যে একটা মোটামুটি মারপিটের এবং সহিংসতার সম্ভাবনা যখন দেখা দিল, তখন নবীনচন্দ্র বললেন যে মারপিট না করে বরং আমরা একটা ধর্মীয় সভা করি, যেই সভার নাম হচ্ছে বাহাস। তো সেই সভাতে আপনারা যার যার মতামত বলবেন এবং এইভাবে এর একটা ফয়সালা হবে। তো ফলে একটা বাহাসের দিন সরকারি উদ্যোগে ঠিক করা হইল। তো ওই বাহাসের বিবরণটা মূলত আমি প্রথমে পড়তে চাই। বাহাসের দিন নবীনবাবু জানাচ্ছেন, এক প্রকাণ্ড সামিয়ানা তলে ফরিদপুর অঞ্চলের সমস্ত আকক্ষ চুম্বিত শ্বশ্রু মৌলবীগণ বড় বড় মুড়াছা মানে পাগড়ি বাঁধিয়া অধিষ্ঠিত হইলেন। তারপর পুলিশের প্রহরাতে বাহাস শুরু হইল।
তো এই বাহাসের বিবরণ নবীনচন্দ্র দিচ্ছেন এইভাবে: সব ডিভিশন ভাঙিয়া যেন সমস্ত কাছাবিহীন বিরাট মূর্তি ফরাজিগণ সমবেত হইয়াছে। মৌলভী যুগলকে আমি সভার দুই বিপরীত প্রান্তে বসাইয়াছিলাম। এখন দেখিলাম তাহারা পশ্চাৎদেশ ঘর্ষণ করিতে করিতে প্রায় সম্মুখীন হইয়াছেন, এবং আর কিছু বিলম্ব করিলে বিতণ্ডা ঘন বিলরিত জিহ্বা ও ঘন আন্দোলিত শস্যজাল হইতে বাহু চতুষ্টয় সঞ্চালিত হইবে, এবং তখন প্রায় ৫,০০০ মুসলমানের সেখানে একটা করবল্লা বা কারবালা হইবে। আমি কিছুক্ষণ অতিশয় গম্ভীরভাবে সেই কণ্ঠতালু ও মূর্ধা হইতে অপূর্বরূপে উচ্চারিত আরব্য শব্দাবলী শ্রবণ করিয়া তাহাদের অপরিজ্ঞাত অর্থে আপ্যায়িত হইয়া বলিলাম, আপনারা উভয় বিখ্যাত মৌলবী। তাহারা উভয় প্রসন্ন হইয়া আমাকে সেলাম করিলেন। আপনাদের এই তর্ক আজ যে শেষ হইবে বোধ হইতেছে না, কারণ বিষয় বড় গুরুতর। ফলে নবীনবাবু বললেন যে আজকের মতো সভা ভঙ্গ দেওয়া যায়। তো মূল কথা হচ্ছে, নবীনচন্দ্রের এই যে বিবরণ, সেই বিবরণের মধ্যে যে রসিকতার ব্যাপারটা আছে, এই রসিকতাটা নিয়ে মূলত আমি আগ্রহী। এই যে বাহাস, যার মাধ্যমে নবীনচন্দ্র ভাবলেন যে একটা রক্তারক্তি কাণ্ড দুই পক্ষের মধ্যে থামানো গেল, এটা নবীনচন্দ্রের কাছে নিছকই, মানে তার বিবরণ পড়লে যেমন মনে হয় যে একটা ফুজুল নানাবিধ ব্রাহ্মতার রকম ফের। তো আমরা তার এই যে বাহাস দর্শন, এটার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করতে চাই। আমাদের দ্বিমত করার প্রথম সূত্র হচ্ছে, সোশিওলজিস্ট ডুরখাইম যেমন বলছিলেন যে কোনো হিউম্যান ইনস্টিটিউশনই ঝুঠামির উপরে কায়েম থাকতে পারে না। মানে একটা হিউম্যান ইনস্টিটিউশন যখন দীর্ঘদিন ধরে টিকে থাকে, তখন তার কতগুলো ভেতরের শক্তি আছে, যে শক্তির কারণে টিকে থাকে। এবং এটাকে একটা গ্রাম্য ব্যাপার যিনি ধরে নিছেন, সেটাও খুব মানে মুশকিলের ব্যাপার, কারণ বাহাস জিনিসটার প্রচলন পুরো মানে প্রাচ্যের নানান ভাষায় বহু বছর ধরে আছে, এমনকি ইসলামের আগে থেকেই আছে। আর বিশেষ করে ভারতবর্ষে মুঘল আমলে বাহাসের খুব রবরবা প্রচলন ছিল, এবং বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা যখন এখানে আর্লি 17th সেঞ্চুরি থেকে আসতে শুরু করলেন, তখন মানে বাহাসের একটা বেশ মানে খুবই ব্যাপ্ত প্রচলন ছিল। তো আমরা এই বাহাসটা নিয়ে আগ্রহী যে কারণে, সেটা হচ্ছে যে এটার যে পারফরমেটিভ দিকটা আছে, যেটাকে আমি আগে রসম শব্দটা দিয়ে ধরার চেষ্টা করছি, এইটা একটা বিশেষ অর্থে গণতন্ত্র বলতে যা বোঝায় তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে, প্রথমত আমরা গণতন্ত্রকে খানিকটা কনসেপচুয়ালাইজ করব, যে গণতন্ত্র কথাটা ঠিক কোন অর্থে আমরা ব্যবহার করতেছি এখানে, এবং এরপরে বাহাসের একটা ছোট বিবরণ হাজির করব। এটা হচ্ছে মানে এখনকার উদ্দেশ্য। প্রথম বলি যে কেন, কোন অর্থে বাহাস এবং গণতন্ত্র কানেক্টেড। তো আমরা যে শব্দটাকে একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব এখানে, সেটাকে বলা যায় পটানো। আমরা যেভাবে বাংলাতে কথাটা ব্যবহার করি যে পটাইয়া ফেলছে, তো এই পটানো শব্দটা বাংলা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং শব্দ, এবং বঙ্গীয় শব্দকোষের মধ্যে এই শব্দের দুইটা অর্থ আমরা পাইতেছি। একটা অর্থ হচ্ছে খাপ খাওয়া বা বনিবনা করা, আর একটা মানে হচ্ছে, যে অর্থে পটানো কথাটা আমরা ব্যবহার করি, কাউকে বশীভূত করা। তো এই বনিবনা কথাটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে শব্দটা আমরা ধরেন একান্নবর্তী পরিবারে ব্যবহার করি, যে বাড়িতে নতুন বউ যদি আসে, তখন পরিবারের সঙ্গে তার মানায় নেয়ার কথাটা আসে। মানে যেখানে ধরেন নানান মেজাজের, নানান মতের লোক থাকে, সেখানে আপনিও একজন, এবং আপনি অন্যদের সঙ্গে মানিয়ে যদি চলতে পারেন, তাইলে একসঙ্গে থাকাটা সম্ভব। তো ডেমোক্রেসি অ্যাজ এ পলিটিক্যাল আইডিয়া, তারও
এই দুইটা গড়ার মানে একটা হচ্ছে নানান রকম মতের লোক সমাজে থাকবে, কিন্তু তারা নিজেদের মধ্যে একটা বনিবনা করে চলবে। আর একটা মানে হচ্ছে যে গণতন্ত্র আসলে মূলত একটা প্রতিষ্ঠান যেখানে পারসুয়েশন, যার বাংলা হিসেবে পটানো কথাটা ভাবা যেতে পারে, খুব একটা কেন্দ্রীয় ব্যাপার। তো আমরা দেখব যে বাহাসের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য, মানে 19 শতকের শেষ পর্যায়ে যে বাহাসের বিবরণ আমি দেব, সেখানে এই দুইটা বৈশিষ্ট্যই খুব মৌলিকভাবে হাজির ছিল। আরো একটা যে কারণে আমি পটানো বা পারসুয়েশন কথাটা নিয়ে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে সত্য এবং সত্যের দেমাগ বলে একটা জিনিস সমাজের মধ্যে হাজির থাকে। এবং এটাকে ধরেন এই সাইদির চাঁদে যাওয়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। যে আমাদের সমাজে কিছু মানুষ এর ধারণা, তারা মনে করেন যে সাইদি চাঁদে গেছিলেন। এখন একজন ধরেন শিক্ষিত বিজ্ঞান মনস্ক ব্যক্তির মনে হইতে পারে যে যেই সমাজে লোকে বিশ্বাস করে যে সাইদি চাঁদে গেছিলেন, সেই সমাজের লোকের ভোটের অধিকার থাকলেই কি আর না থাকলেই কি। এখন এই যে একটা পজিশন, এই পজিশনটাকে আমি বলতে চাই এটা হচ্ছে অ্যান্টাই ডেমোক্রেটিক একটা পজিশন, এবং এই ধরনের বক্তব্য, এই ধরনের অবস্থানই আসলে গণতন্ত্রের শত্রু। এবং পটানো জিনিসটা আসলে এরকম একটা কনটেক্সট থেকে দেখলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারা যাবে যে এই যে সমাজের মধ্যে কিছু লোক এরকম ধারণা, বিশ্বাস নিয়ে বাস করেন, যে ধারণাগুলো আমার কাছে হয়তো লাগে অবৈজ্ঞানিক, কিন্তু একটা ধারণা, সেই ধারণার সত্য, ফলে সেটা নিয়ে তর্কের অবকাশ নাই, এই অনুমানটাই মূলত গণতন্ত্র বিরোধী। ফলে সত্যের দিমাগের সঙ্গে গণতন্ত্রের একটা ঝগড়ার সম্পর্ক আছে। এই বিষয়ে হানা আরেন্ড মূলত একটা খুব ইন্টারেস্টিং প্রবন্ধ লিখছেন, ট্রুথ অ্যান্ড পলিটিক্স নামে, এবং সেটা হয়তো আমি রেফার করতে পারি এখানে যারা আরো এই বিষয়ে আগ্রহী তাদের জন্য, যে গণতন্ত্র চর্চার জন্য সত্যের দিমাগ জিনিসটা বাদ দেয়া দরকার, প্রথম কথা। তো আরেন্ডেরই আর একটা মানে আলোচনা আমি এখানে একটু ব্যবহার করতে চাই এই পারসুয়েশন ধারণাটা পরিষ্কার করার জন্য। কারণ আজকে যখন আমরা ডেমোক্রেসি নিয়ে আলোচনা করি, তখন সেখানে আমরা মূলত কতগুলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কথা বলি, ধরেন সিটিজেনশিপ, পপুলার সভরেন্টি, রিপ্রেজেন্টেশন, এই ধরনের বিষয়গুলো মূলত গণতন্ত্রের আলোচনাতে গোড়ার বিষয় হিসেবে আসে। কিন্তু আমি একটা ভিন্ন ধারণার মানে রিকভার করতে চাই। মানে অ্যারিস্টটল মূলত এই ধারণাটার প্রথম মানে পরিষ্কারভাবে বিবরণ করছেন, এবং সেটাকে আরেন্ড একভাবে রিকনস্ট্রাক্ট করছেন। তো আমার ধারণা এই ধারণাটা দিয়ে আমরা গণতন্ত্রের যে ধরেন ইনস্টিটিউশনগুলো, তার ভেতরকার যে স্পিরিট, সেটাকে একভাবে বুঝতে পারব। তো আরেন্ড বলতেছেন যে প্রাচীন গ্রিসে প্রাইভেট এবং পাবলিক এর মধ্যে একটা পরিষ্কার ভাব ছিল। এর মধ্যে পাবলিক যে পরিসর, এই পরিসরটা হচ্ছে সম্পূর্ণরূপে গায়ের জোর মুক্ত একটা জিনিস। পাবলিক পরিসরে গায়ের জোর খাটানো সম্ভব না। এখন এই পাবলিক পরিসরে তাইলে ডিসিশন নেবার রাস্তাটা কি হবে? এই ডিসিশন নেবার রাস্তাটা কি হবে, সেই অর্থে যে কথাটা আসে সেটা হচ্ছে পারসুয়েশন। আমি জাস্ট একটা লাইন পড়ি আরেন্ডের লেখা থেকে। To be political, to live in a polis, meant that everything was decided through words and persuasion, and not through force and violence. পুলিশ মানে আমরা জানি নগর রাষ্ট্র, এখনকার
মানে রাষ্ট্রের বা গণতান্ত্রিক রাষ্ট্রের ধরেন একটা প্রোটোটাইপ। তো সেইখানে যখন কালেকটিভ ডিসিশন নেওয়া হবে, সেই ডিসিশন নেবার রাস্তাটা কি হবে? আরেন বলতেছেন যে প্রাচীন গ্রিসে এই রাস্তাটা ছিল হচ্ছে কথা বলে পটানো বা পারসুয়েশন, এবং এই পটানোর কাজটা যেখানে হইতো সেটা হচ্ছে একটা অ্যারেনা, গ্রিক অ্যারেনা। সেই অ্যারেনার মধ্যে যাদেরকে আমরা বলি অরেটর, তারা সমবেত জনসাধারণকে বক্তৃতা দিয়ে তাদের মতের পক্ষে নিয়ে আসার চেষ্টা করতেন, এবং যে ভালোভাবে পটাইতে পারত তার কথা বাকিরা মেনে নিত। এই যে পারফরমেন্সটা অ্যারেনাতে হইতো, আমি চেষ্টা করতেছি এই অ্যারেনার পারফরমেন্সটাকে একটা তুলনা হিসেবে বাহাসের পাশে রাখতে। আমি বলতেছি না যে এর দুটো একই জিনিস, কিন্তু যদি এই পারফরমেটিভ চরিত্রটা খেয়াল করেন আপনি অ্যারেনার, এবং আরেকটা বিষয় হয়তো এখানে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে প্রাচীন গ্রিসে শিক্ষার যে মূল কেন্দ্রগুলো ছিল, গ্রামার ছিল, তার একটা লিটারেচার ছিল, একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল রেটরিক। এবং রেটরিক মানে হচ্ছে সোজা বাংলাতে বললে পটানোর কলা, মানে কিভাবে কথা বললে আপনি আরেকটা লোককে ভজাতে পারবেন, তার আর্ট। তো ফলে প্রাচীন গ্রিসে রাজনীতির যে জীবন, রাজনীতিকের যে জীবন, সেই জীবনটা যেখানে প্লে আউট করত সেটা হচ্ছে এই অ্যারেনা। এবং সেই অ্যারেনাতে মূলত অরেটররা বক্তৃতা করে অন্যদেরকে ভজাইতে চাইতেন, এবং তার ভিত্তিতে ঠিক হইতো যে তাদের যে কালেকটিভ পলিটিক্যাল লাইফ, সেই লাইফে সিদ্ধান্তগুলো কি নেওয়া হবে। আমার প্রস্তাব হচ্ছে যে যখন আমরা ডেমোক্রেসি কথাটা ব্যবহার করি আজকে, নানান রকম কনটেক্সটে ব্যবহার করি, কিন্তু তার যে ভেতরের কথা, সেই ভেতরের কথাটা হচ্ছে যে আমাদের যে কালেকটিভ লাইফ, এই লাইফের যেসব ডিসিশন নেওয়া হবে, এই ডিসিশন নেবার রাস্তাটা হবে গায়ের জোর না, রাস্তাটা হবে হচ্ছে একজন অন্যদেরকে কথা দিয়ে, যুক্তি দিয়ে, মতামত দিয়ে কনভিন্স করার চেষ্টা করবেন বা পারসুয়েট করার চেষ্টা করবেন যে এই রাস্তাটাই হচ্ছে আমাদের জন্য ভালো। এখন মানে ডেমোক্রেসি ব্যাপারটাকে যেভাবে আমরা রিকনস্ট্রাক্ট করতে চাই, সেই আলাপটা করলাম। এখন আমরা মূলত বাহাস নিয়ে একটু আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে মোহাম্মদ নঈমুদ্দিন। উনি একজন খুবই গুরুত্বপূর্ণ আলেম, এবং ওনার জন্ম 1832 সালে, বঙ্কিমচন্দ্রেরও 6 বছর আগে। উনি চমৎকার গদ্য লিখতেন। তো ওনার কতগুলো খুব গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে আমাদের বাঙালির জীবনে, বাঙালি মুসলমানের জীবনে। প্রথমত উনি আখবারে ইসলামিয়া নামে একটা পত্রিকা বের করছিলেন 1883 সালে। এটা প্রথম গুরুত্বপূর্ণ পত্রিকা বাঙালি মুসলমানের। এরপর উনি কোরআন শরীফের বাংলা তর্জমা করতে শুরু করছিলেন 1891 সালে। তো নঈমুদ্দিন 1904 সালে আদেল্লায় হানিফিয়া নামে একটা কিতাব লিখেন। তো এই কিতাবের বিষয়বস্তু হচ্ছে, উনি নিজেকে যেহেতু হানিফি মনে করতেন বা হানাফি মনে করতেন, তখনকার সময় হানাফি বা মাঝহাবিদের সঙ্গে যারা মাঝহাবে বিশ্বাস করতেন না, মোহাম্মদী বা যাদেরকে অনেকে লামাযহাবী বলেন, এদের তর্কের একটা বিবরণ। তো এই তর্কের বিবরণটা নিয়ে মূলত আমি আগ্রহী, এবং এই তর্কটা, যেই তর্কটা মুর্শিদাবাদে হয়েছিল, এইভাবে আমরা বইটা থেকে জানতে পারি। বইয়ের প্রধান চরিত্রের নাম হচ্ছে হুসেন আলী। হুসেন আলী ভাগলপুরের একজন মোহাম্মদী আলেম, অর্থাৎ লামাজারি আলেম। তো ওনার শিষ্য নকু মণ্ডল নামে একজন শিষ্য, যিনি মুর্শিদাবাদে ছিলেন। মুর্শিদাবাদ থেকে উনি একটা চিঠি লিখতেছেন। সেই চিঠিতে উনি বলতেছেন হুসেন আলীকে, হযরত, আপনি অনেক দিন হইতে আমাদের এই অঞ্চলে আসিতেছেন না, তাহাতে জমাত খারাপ হইয়া গেল। কারণ হানিফিরা
এই সমস্ত মোহাম্মদীদেরকে মাযহাবী লাইনে টেনে নিয়ে যাচ্ছে। ফলে এই মৌলভী হোসেন আলী উনি তালবে ইলমদের নিয়ে মুর্শিদাবাদ রওনা হলেন। তো মুর্শিদাবাদে যাওয়ার পর একটা বাহাস আয়োজন করা হলো। সেই বাহাসে পুলিশ মোতায়েন করা হলো, কারণ এইসব বাহাস প্রায় সহিংস হয়ে উঠত। তো প্রথম যেটা আমরা দেখতে চেষ্টা করব সেটা হচ্ছে যে এই বাহাসে কারা উপস্থিত থাকতেন। একটা তালিকা আমরা নইমুদ্দিনের লেখা থেকে পাইতেছি। হাজার হাজার উৎসাহী শ্রোতা, 2 যুযুধান শিবিরের মৌলবী, দারোগা, পুলিশ, তারা ছাড়াও গণ্যমান্য অনেক লোক ছিলেন। কারা কারা ছিলেন? ছিলেন সালারের জমিদার, মোহাম্মদী জামাতের গণ্যমান্য মুরব্বীরা, জেলার ইংরেজ ম্যাজিস্ট্রেট, একজন সাব জজ, জজ কোর্টের কয়েকজন উকিল এবং একজন হিন্দু মুনসাফ। এখানে যেটা খেয়াল করার ব্যাপার সেটা হচ্ছে বাহাস হচ্ছে মূলত হানাফিদের সঙ্গে মোহাম্মদীদের। ফলে এটা একটা ইসলামের ইন্ট্রা কমিউনাল আলোচনা, বলা যে ঘরের ব্যাপার। কিন্তু এই আলাপে অংশগ্রহণ করতেছেন ইংরেজ এবং হিন্দু এবং মুসলিম নানান পেশার মানুষজন। তো বাহাসের শুরুতে আমরা খেয়াল করলাম যে একজন গণ্যমান্য ব্যক্তি উনি উঠে দাঁড়িয়ে বললেন যে দেশে যে কয়েকটি কথা লইয়া গোলযোগ উপস্থিত হইয়াছে, কোরআন, হাদিস, ফিকা, উসুলের সাহায্যে তার মীমাংসা করা হবে। এবং তিনি নিজে ওয়াদা করেন যে যে কথা হক হইবে সেই কথায় আপনারা আমল করুন বা না করুন, আমরা আমল করিব। এবং উপস্থিত শ্রোতারাও সায় দিলেন যে যার কথা হক মনে হবে তার কথা আমরা মেনে চলব। ফলে এই যে বাহাসের শ্রোতার অংশগ্রহণ, এটা কিন্তু একটা মৎসবের শ্রোতা বা দর্শকের থেকে আলাদা। কারণ বাহাসের দর্শকের কাছে বাহাসটা হচ্ছে একটা সাইলেন্ট ডেলিবারেশন। উনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন, কারণ এই বাহাস থেকে যে কথা তার হক মনে হবে সেই কথা উনি হক বলে মেনে নেবেন। এবং এই অর্থে বাহাস হচ্ছে পার্টিসিপেটরি, আমি প্রস্তাব করতেছি। তো এরপর বাহাসের নিয়ম কানুন সম্পর্কে নইমুদ্দিন প্রায় অ্যানথ্রোপোলজিস্টের মতো খুব নিষ্ঠার সঙ্গে বয়ান করতেছে। প্রথমে 2 পক্ষের সম্মতিতে প্রথমে মুনসেফ বাবু, সাব জজ বাবু এবং জজ কোর্টের উকিল বাবু, এই 3 জনকে আমিন নিযুক্ত করা হলো। আমিন শব্দটার সঙ্গে আপনারা অনেকে পরিচিত হবেন, মূলত জমি জমার মাপের ক্ষেত্রে আমিন কথাটা ব্যবহার করা হয়। তাই আমিনরা সবার নিয়ম কি হবে সেটা বলে দিলেন। তারপরে একজন ইন্টারপ্রেটার বা ব্যাখ্যাকার নিয়োগ করা হইল। যদি কোনো কথা বাহাসে প্রচুর রিলিজিয়াস টার্ম ব্যবহার করা হয় সবার বোঝার সুবিধার জন্য, মৌলভী ফহিমউদ্দিন বলে একজনকে, যিনি জজ কোর্টের উকিল, তাকে নিয়োগ করা হইল। এরপরে প্রথম তর্কের বিষয় বলা হইল। তর্কের বিষয়টা কি? তর্কের বিষয়টা হচ্ছে যে হানিফি, মালিকি, শাফাই এবং হামলি, এই 4ই মাযহাবের কোনো এক মাযহাবের তাবেদারি করা হারাম ও শিরক কিনা। যদি হারাম ও শিরক না হয় তবে এক মাযহাবের তাবেদারি করা ওয়াজিব কিনা, এবং না করিলে গোমরাহ এবং পথহারা হইবে কিনা। এটা হচ্ছে তর্কের বিষয়। এখন বাহাস শুরু হওয়ার পরে প্রথমেই যেটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে যে যারা পার্টিসিপেট করতেছেন এবং দায়িত্বশীল, তাদের মধ্যে একটা তরজমার প্রক্রিয়া চলতেছে, প্রসেস অফ ট্রান্সলেশন। কিভাবে হচ্ছে সেটা আমাদের জন্য প্রাসঙ্গিক। আলোচনার শুরুতেই মোহাম্মদী জামাতের হোসেন আলী তিনি বললেন যে নির্দিষ্ট করিয়া কোনো এক মাযহাবের তাবেদারি করা হারাম ও শিরক। তার জবাবে হানিফিদের খুনকার বললেন মুস্তাহেদ বা ইমাম ব্যতীত সকলকেই
কোনো এক মাযহাবের তাবেদারি করা ওয়াজিব। এখন খেয়াল করেন, ইতিমধ্যেই আমরা অনেকগুলো রিলিজিয়াস টার্ম এখানে পাচ্ছি, যেমন শেরক, মুস্তাহেব, ইমাম, মাযহাব। সদর মুনসেফ বাবু মাযহাব এবং ইমাম কি পদার্থ সেটা আগে থেকেই জানতেন, অর্থাৎ তিনি হিন্দু হইলেও এই সমস্ত টার্মের সঙ্গে তার পরিচয় আছে। তো তিনি এই ধারণাগুলো আমিন যারা ছিলেন তাদেরকে বুঝাই দিলেন। এই প্রসেসটাকে আমি বলতেছি প্রসেস অফ ট্রান্সলেশন। সেখানে কয়েকটা বিষয় নোট করা দরকার। প্রথম বিষয়, ইসলামী শরিয়া এবং ফিকার এই জটিল আলোচনায় শাস্ত্র ব্যাখ্যার এখতিয়ার মৌলবী বা মুসলমানদের একচেটিয়া না। দায়িত্ব পাওয়া যে কেউ শাস্ত্র ব্যাখ্যা করতে পারে। দ্বিতীয়ত, মুফতি বা মুফাসসির নয়, মুসলমান নয়, এমনকি শাস্ত্রে কিছুমাত্র দখল নেই এমন আইনজ্ঞ লোকের পক্ষে ইসলামী ফিকার বিচার করা সম্ভব। এমনকি আইনজ্ঞ মুসলমানদের থেকেও তারা এ কাজে বেহতরিন হতে পারেন। কিভাবে এটা সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে থ্রু ইকোনমি অফ ট্রান্সলেশন। এখানে শাস্ত্রীয় জ্ঞানকে একরকম একটা ডেটা ব্যাংক হিসেবে দেখা হচ্ছে, এবং আকলমন্দ ব্যক্তি যদি এই প্রাসঙ্গিক ধারণাগুলোর যোগান পান, তবে এই বিষয়ে তিনি একটা মতামত দিতে পারেন তার বুদ্ধির উপর ভর করে। অর্থাৎ একটা লোক উনি যদি সেকুলার ল এ বিষয়ে ট্রেন্ড হন, তাহলে তার পক্ষে তাকে বুঝাই দিলে ইসলামী ফিকা সম্পর্কেও মতামত দেওয়া সম্ভব। এরকম একটা অনুমান থেকে এই আলাপটা হচ্ছে। তো এই আলাপে বেসিক্যালি যেটা আমি ঝোঁক দিতে চাই সেটা হচ্ছে, প্রথমত এই আলাপের যে উপস্থিতি, কেন এরকম একটা বাহাসের আলাপে, যে আলাপের বাহাসটা মূলত ইসলামের ঘরের ব্যাপার, সেখানে ইংরেজ ম্যাজিস্ট্রেট, হিন্দু মুনসেফ, এই জাতীয় লোককে দাওয়াত করা হচ্ছে এবং তাদেরকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হচ্ছে। এবং এই পুরো প্রসেসটার মধ্য দিয়েই ঠিক করা হচ্ছে যে সমাজের মানুষের কি মাযহাব গ্রহণ করা উচিত নাকি মাযহাব গ্রহণ না করা উচিত। তো এই ব্যাপারটাই মূলত ঝোঁক দেয়া আমার আজকের আলাপের উদ্দেশ্য ছিল, যে এই যে মৌলভী নঈমুদ্দীন, ডেফিনেটলি বাংলার সুন্নি ইসলামিক সমাজে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন মানুষদের একজন। যদিও তার কথা এখন অনেকেই বিস্মৃত হয়েছেন, কিন্তু উনি খুব জবরদস্ত আলেম ছিলেন। উনি কোরআনের অনুবাদ করছেন এবং কোরআনের বিস্তৃত তাফসির লিখছেন 10 খণ্ডে, ফতোয়ায়ে আলমগীরের অনুবাদ করছেন, এবং আখবারে ইসলামিয়া আমাদের বাঙালি মুসলমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোর একটা। ইসলামের ইতিহাসেও, বাংলাতে ইসলামের ইতিহাসেও এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। তো এই পুরো ব্যাপারটা যে উনি এন্ডোর্স করতেছেন তাতে তো কোনো সন্দেহ নেই, কারণ এই বইটা ওনার নিজেরই লেখা। তো এই যে একটা সমাজ, যে সমাজটা কলোনাইজড, যে সমাজে ইংরেজ হচ্ছে রাজা, যেই সমাজে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুর সংখ্যা প্রায় সমান সমান তখন পর্যন্ত, এরকম একটা সমাজে কিভাবে আমরা আমাদের জাতীয় জীবনকে গঠন করতে পারি তার একটা উদাহরণ এই বাহাসের বিবরণটার মধ্যে আমরা পাই। এখন আমাদের বর্তমান সমাজেও তো এই প্রশ্নগুলো বারবার ওঠে, কারণ এখনকার বাংলাদেশেও এটা একটা প্লুরাল সমাজ। এখানে মুসলমান সমাজেও, মুসলমান ছাড়া অন্য সমাজের লোকেরা বাস করেন। তাদের সঙ্গে আমাদের পারস্পরিক সহাবস্থানের সম্পর্ক কি হবে, এই প্রশ্নগুলো তো বারবার আমাদের সমাজের সামনে ওঠে। তো আমি মনে করি যে এই সব প্রশ্নগুলো যখন ওঠে, তখন ঐতিহাসিকভাবে আমাদের আগের প্রজন্মের লোকেরা কিভাবে এই প্রশ্নগুলোকে মোকাবেলা করছিলেন, সেই উদাহরণগুলো সামনে নিয়ে আসতে পারলে অনেক সময় আলাপগুলো করা আমাদের জন্য আরো সহজ হয়ে উঠতে পারে। তো এইখানেই আমি থামতে চাই। জামান ভাই।
হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তৈমুর। তুমি বেশ মোটামুটি একটা দীর্ঘ সময় ধরেই যে প্রসঙ্গটা আমরা আলাপ করছিলাম শুরু থেকেই, সেই প্রসঙ্গে তোমার চিন্তাটাকে বিস্তার করলে। যেটা আমি শুরুতেই বলছিলাম যে এই আলাপের মূল জায়গাটা হচ্ছে ওইখানেই যে আমরা যখন একটা প্লুরাল সোসাইটিতে থাকি, একটা বহুত্ববাদী একটা সমাজের ভেতরে থাকি, তখন এই যে নানা মত, নানা বিশ্বাস, নানা ভাবনার মানুষের সঙ্গে মোকাবেলা করবার যে একটা চর্চা, তার নানা উপায় আছে। তার মধ্যে এই বাহাস, তুমি যেটা একটা বললে, যে আমাদের এই অঞ্চলে একটা দীর্ঘ ঐতিহ্য আছে বাহাস, বা এই যে যুক্তি তর্ক এবং ব্যাখ্যা বিশ্লেষণ এবং একটা তাত্ত্বিক আলোচনার ভিত্তিতে পারসুয়েশন, যে কথাটা তুমি ব্যবহার করছো, এটা এটা একটা মূল এসেন্স যেটা তুমি বলতে চাচ্ছ, এবং সেটার সাথে গণতন্ত্রের যে সম্পর্কের কথা তুমি বলছো, এই সূত্র ধরেই আমি এখন আমার মনে হচ্ছে যে আমরা যেটা একটু আগে বলছিলাম, তুমিও বললে যে এটি তো একটা ঐতিহাসিক চর্চা, বর্তমানেও এই প্রশ্নগুলো কালে কালে বিভিন্ন রূপ নিয়ে আসছে। আমাদের এই অঞ্চলেও আহ, এখনো সাম্প্রতিক সময় হঠাৎ নানা রকম প্রসঙ্গ তৈরি হচ্ছে, কিন্তু এই পারসুয়েশনের এবং এক ধরনের এই যে আলোচনাটা, সেই আলোচনাটার সাথে একটা টলারেন্সের সম্পর্ক আছে বলে মনে হয়। তুমি যেটা বললে, বাহাসের ভেতরে একটা টলারেন্সের সম্পর্ক আছে। ইভেন আরো আগেও তুমি মোগল সময়ের থেকেও বলছো যে আমরা জানি আকবর তো এই সে দিন এলাহির কনসেপ্ট করেছিলেন, যে নানা মতকে নিয়ে আমরা ডিসকাস করতে পারি কিনা। তো এই যে একটা টলারেন্সের পরিস্থিতি ছিল এই বাংলা অঞ্চলে, সেই টলারেন্সের পরিস্থিতিটা অনেকটা কমে এসেছে বলে মনে হয় এখন। তুমি কি একমত? হ্যাঁ, মানে সেটা হয়তো মানে একমত বলাই যায়। কিন্তু মানে সবসময় আসলে যেটা বলা যায় যে সমাজের মধ্যে নানান প্রশ্ন নিয়ে তর্ক থেকে এবং মতভেদ থেকে সহিংসতার ঘটনা তো ছিলই। যেমন ধরেন আর্লি 1920s সম্ভবত পাঞ্জাব থেকে রুমগিলা রসুল বলে একটা বই বেরিয়েছিল, এবং সেই বইটা খুব যুক্তিসঙ্গত কারণেই ভারতবর্ষের মুসলমানরা খুবই আপত্তিকর হিসেবে দেখছিলেন, এবং শেষমেশ ওই কিতাবের যে লেখক তাকে মানে ঘোষণা দিয়ে খুন করা হয়। ফলে খুনোখুনি, ঝগড়াঝাটি, মারামারি এগুলোর সময় আমাদের সময় যেমন ধরেন একভাবে আসছে, তখনকার সময় একভাবে ছিল। এখন একদম তুলনা করা মুশকিল, মানে এইভাবে একটা খুব পরিষ্কার তুলনা করা মুশকিল, কারণ যে কোনো ঘটনাই আসলে, যে কোনো পরিস্থিতি আসলে মানে সোশিওলজিক্যালি বললে ওভার ডিটারমাইন্ড, মানে তার পেছনে অনেক রকম ঐতিহাসিক বাস্তবিক কারণ কাজ করে। ফলে যে কোনো একটা স্পেসিফিক কারণেই এই ঘটনা তখন ওইভাবে ঘটছিল, এখন এইভাবে ঘটতেছে, এইভাবে বলাটা মুশকিল। হ্যাঁ, সেটা সেটা ঠিক, অনেকটা তোমার সাথে একমত। কিন্তু যেটা হচ্ছে যে আমি সেটাই বলছি যে আমরা অতীতের দিকে কেন তাকাবো? অতীতের দিকে তো পিছনে পথ চলার জন্য তাকাবো না। আমরা অতীত হচ্ছে আমাদের একটা অর্জনেরও একটা, বলা যেতে পারে যে আকর, যেখান থেকে আমরা অতীতের মানুষেরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করার চেষ্টা করেছেন, সেখান থেকে একটা শিক্ষা নেওয়ারও ব্যাপার আছে, সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমার যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এই শুধুমাত্র যে একই ধর্মের নানা মতকে একত্র করে আলাপের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এমনকি অন্য ধর্মের মানে তথাকথিত কোট আনকোট বিধর্মী মানুষকেও এই ডিসকাশনের ভেতরে আনা হচ্ছে। তো সেই প্রেক্ষাপটটা আমরা ক্রমশ, এই যে ধরো আমরা যদি বলি যে সাম্প্রতিক কালে একটা একটা বেশ উত্তপ্ত আলাপ উঠেছিল যে ভাস্কর্য আমাদের এই অঞ্চলে বিধিসম্মত কিনা, ইসলাম সম্মত কিনা। এটা যদি ধরো 18 শতকে হতো, 19 শতকে হতো, কিংবা 20 শতকের শুরুতেও হতো, এ নিয়ে একটা বাহাস করার একটা সম্ভাবনা হয়তো ছিল নাকি? হ্যাঁ, সেটা নিশ্চয়ই ছিল। মানে তখনকার সময় তো মানে নানান বিষয় নিয়ে আসলে বাহাস হইতে পারত। কিন্তু সেই যেটা এই অঞ্চলেই একসময় সে সুযোগটা ছিল, সেই সুযোগটা আমাদের ক্রমশ যেন সংকুচিত হয়ে এসেছে। এই আলাপটার আহ, করবারই যে একটা ইন্টারপ্রিটেশনের যে একটা চর্চা, এটা
ইসলামে বোধহয় ইজতিহাদ বলে যে কনসেপ্টটা আছে, সেই ইজতিহাদের যে চর্চা সেটা এখানে এই অঞ্চলে শতাব্দী ব্যাপী হয়েছিল, কিন্তু আমরা এই যে সাম্প্রতিক কালে করা সম্ভব হচ্ছে না, সেটা আমাদের অর্জন না ব্যর্থতা সেটা নিয়ে বোধহয় ভাবার আহ, দরকার আছে। আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করার ব্যাপার আছে যে এইটাকে আমরা অর্জন করলাম কিনা, যে এই এই ক্ষেত্রটাকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু আমার মনে হয় তুমি আলোচনাটা মূলত যেই জায়গাটায় আরো বেশি নিয়ে যেতে চাচ্ছিলে বা যেই প্রেক্ষিতে তুমি কথা বলছিলে, যে ডেমোক্রেসির একটা যে এসেন্স, ডেমোক্রেসির যে চেহারা, এটাও আর একটু গভীরভাবে ভাবার ব্যাপার আছে। আমি কিছুদিন আগে দীপেশ চক্রবর্তীর সাথে কথা বলছিলাম এবং তুমি ওনার অধীনেই কাজ করছো। দীপেশ দা যেমন একটা বলেন যে কোনো একটা কনসেপ্টের দুটো দিক আছে, একটা হচ্ছে এটার ডিসকার্সিভ দিক আর একটা হচ্ছে এটা ফিগারেটিভ দিক। এটা কনসেপচুয়াল যে জায়গাটা, আর একটা হচ্ছে এটা কিভাবে চর্চা হবে। এখন একটা ধারণা এই অঞ্চলে এরকমও ছিল, ইতিহাসবিদদের যে বা অনেকে যারা আলোচনা করেছেন, যে ভারতবর্ষে যেন ইউরোপই এই গণতন্ত্রের ধারণাটি এনেছে। কিন্তু আমরা দেখতে পাই, যেটা তোমার আলাপে আমরা দেখতে পাচ্ছি, যে এখানকার মতো করে একটা দেশজ ধরনের গণতন্ত্রের যে এসেন্স, যেটা তুমি পার্সুয়েশন বলছো, সেই পার্সুয়েশনের চর্চা এখানেও ছিল। এই আলোকে তুমি কিছু বলবে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ জামান ভাই। এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। তো আমার নিজের গণতন্ত্র ধারণাটা খুবই ইন্টারেস্টিং লাগে এবং এটা নিয়ে আলোচনা করা এখন একটা জরুরি কাজ বলে আমার মনে হয়। তো ডেমোক্রেসি মানে কি, সেটা একটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন এবং এ বিষয়ে অনেকেই লিখছেন যে ডেমোক্রেসি হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ টার্মস যাকে ডিফাইন করা প্রায় অসম্ভব, কারণ নানান লোক নানানভাবে এই শব্দটা ব্যবহার করছে। ফলে আমার একটা ঝোঁক হচ্ছে যে ডেমোক্রেসি কি কোনো স্পিরিট আছে, যে স্পিরিটটা, যে ভিন্নতা, নানান রকম সমাজে ভিন্নতা আছে, তার মধ্যে ভিন্নতার মধ্যে আমরা এই স্পিরিটের কারণে একে ডেমোক্রেসি বলে শনাক্ত করতে পারবো। তো ধরেন ইলেকশন, ইলেকশন যে যথেষ্ট গণতন্ত্র না, সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। ফলে গণতন্ত্রকে যে পার্টিসিপেটরি হইতে হবে এই প্রশ্ন আলোচনা করছেন। তো ডেফিনেটলি আমি আপনার সঙ্গে এগ্রি করি যে এই যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির চেহারা ভিন্ন ভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে এবং ভিন্ন ভিন্ন সমাজে এর ইন্সপিরেশনও ভিন্ন হবে। তো আমার একটা প্রস্তাব হচ্ছে, ধরেন ইন্ডিয়াতে এই যে ভারতবর্ষের, এখন আমরা যেটাকে ভারত রাষ্ট্র বলি, এই রাষ্ট্রের ডেমোক্রেসি নিয়ে একাডেমিতে একটা ইন্টারেস্ট আছে। এটাকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র জনসংখ্যার বিচারে। তো ইন্ডিয়াতে এই ডেমোক্রেসি নিয়ে রিসেন্টলি যে সমস্ত একাডেমিক আলোচনা হইতেছে, সেখানে ডেমোক্রেসি হিসেবে ইন্ডিয়ার সাকসেসের পেছনে এর ইন্ডিজেনাস রুট খোঁজার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। যে ভারতবর্ষের মধ্যে কি খুব স্পেসিফিক নিজস্ব কতগুলো চর্চা ছিল যার কারণে এখানে গণতন্ত্র সফল হইতে পারছে। তো এর উত্তরে অনেকে ধরেন আমাদের এখানে যে আমাদের সমাজে যেটাকে আমরা হয়তো বলবো, শব্দটা আমি মনে করার চেষ্টা করতেছি, অর্থাৎ গ্রামে একরকম গ্রাম সরকারের যে পুরনো ধারণা ছিল, সেটাকে অনেকে প্রাচীন একটা গণতন্ত্রের চেহারা বলার চেষ্টা করছেন। এইভাবে অনেকে, ক্রিস্টোফার বেইলি মূলত এই বিষয়ে প্রথম গুরুত্বপূর্ণ কাজ যারা করছেন তাদের মধ্যে একজন, দেখানোর চেষ্টা করছেন যে ভারতে গণতন্ত্র বলতে আমরা যেটাকে আধুনিক সময়ে বুঝি, তার প্রোটোটাইপ নানান রকম চর্চার মধ্যে হাজির ছিল। আমি বলতে চাই যে ঠিক আছে, ভারতের গণতন্ত্রের সূত্র বা উৎস যেসব এলাকার মধ্যে আমরা খুঁজি, বাহাসও তার মধ্যে একটা এলাকা হইতে পারে। এই যে বাহাস নামক একটা যে খুবই পাওয়ারফুল এবং একই সঙ্গে আরবান এবং রুরাল পরিসরে চালু একটা ফর্ম, এই ফর্মটা তো ভারতবর্ষে বহু বছর ধরে আছে, অন্তত কয়েকশো বছর ধরে আছে। ফলে এখনকার ভারতের গণতন্ত্র ব্যাখ্যা করতে গেলে বাহাসও একটা ইন্ডিজিনাস রুটস হিসেবে আমাদের বিবেচনা করা যাইতে পারে। ফলে ডেফিনেটলি যেই সমাজে ভারতবর্ষে যখন গণতন্ত্রের ইন্ডিজিনাস সূত্র আমরা এই সব অপশ্চিমা প্রতিষ্ঠানের মধ্যে পাই, কারণ এই প্রতিষ্ঠানগুলো তো পশ্চিমে নাই, এগুলো ভারতবর্ষীয় প্রতিষ্ঠান,
তখন প্রথমে এটা মনে করা যথেষ্ট কারণ থাকে যে ভারতে তাইলে গণতন্ত্র জিনিসটা একটা স্পেসিফিক শেপ নেবে। এটা নিয়ে ইতিমধ্যেই ধরেন যেমন দীপেশ দা আলোচনা করছে যে ইলেকশন জিনিসটা যেভাবে পশ্চিমে দেখা হয়, তার থেকে আমাদের সাউথ এশিয়াতে ইলেকশন জিনিসটাকে আমরা ভিন্নভাবে দেখি। ইলেকশনের সঙ্গে ফেস্টিভিটি জড়িত। ফলে মানে এসব আলোচনা নিশ্চয়ই নানানজন করছেন। ফলে এটা খুবই ঠিক হবে যদি আমরা মনে করি যে ডেমোক্রেসি জিনিসটা একটা স্পেসিফিক ফর্ম ভারতবর্ষে। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওই দিকটাই মানে চিহ্নিত করতে চাইছিলাম যে আমি আগের আলাপের সূত্র ধরেও অন্য কয়েকজনের সাথেও কথা বলেছি যে আমাদের এই আজকের সময়কে, আমাদের আজকের দেশকে বুঝতে হলে এই স্থানিক যে বাস্তবতা, স্থানিক যে ইতিহাস, এই স্থানিক ইতিহাসের দিকে নজর দেওয়া খুবই জরুরি। এবং এই যে আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে সবকিছু মানে পশ্চিমের দিকে তাকিয়ে থেকে সবকিছুকে ব্যাখ্যা করা, পশ্চিমের ফ্রেমওয়ার্কে ব্যাখ্যা করা। পশ্চিমের জ্ঞান এবং তত্ত্ব অবশ্যই আমাদের জন্য অনিবার্য এবং আমাদের সেই দিকে তাকাতে হবে, কিন্তু আমরা সেটা করতে গিয়ে ভুলে যাই যে এইখানেও শত বছরের, হাজার বছরের চিন্তা চর্চা রয়েছে এবং অনেক এই যে ধারণাগুলো ঠিক আমরা যেভাবে যেই গণতন্ত্রের কথা বলছিলে তুমি, যে গণতন্ত্রে যে পশ্চিমা একটা চেহারা তৈরি করা হয়েছে, ঠিক সেই চেহারাটাকে ইউনিভার্সাল ধরে সেটাকে আমরা একটা আক্ষেপ হাহুতাশ করে মরি যে কোন দিন আমাদের ওই ব্রিটেনের মতো গণতন্ত্র হবে। কিন্তু গণতন্ত্রের এসেন্স এক ধরনের চর্চা আমাদের এখানকার জীবন চর্চার ভিতরে নানা রকম ভাবে ছড়িয়ে ছিল। সেটার দিকে যদি আমরা নজর দিই, আমরা এটার একটা নতুন আমাদের ভবিষ্যতের চিন্তা পথটা যাব। যদিও আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আজকে আমরা ভারতের কথা বলছি, সেখানেও মানে গণতন্ত্রের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারণ এই মুহূর্তে হচ্ছে কিনা সেটা বিতর্ক ব্যাপার, এবং গণতন্ত্রের সঠিক পারসুয়েশনের চর্চা আমরা করতে পারছি কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। এই বাহাসের সূত্র ধরেই আবার আমরা তোমার সাথে আগেও একটু কথা হয়েছিল যে আমাদের শুধু এটা এই যে একটা ধর্মীয় প্রেক্ষাপটে শুধু নয়, এই যে বাদানুবাদ, এটি কিন্তু আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের ভেতরেও বেশ নানাভাবে আছে। আমরা কবি গানের কথা জানি কিংবা বিচার গানের কথা জানি, সেটি মূলত হচ্ছে এই তর্কের জায়গা, তর্কের ভেতর দিয়ে তত্ত্ব চর্চা করা। আমি এর আগে আরেকজনের সাথে কথা বলছিলাম, রায়হান রাহিন, সে যেমন বাংলার দর্শন নিয়ে কাজ করে, তো সেও যেমন বলছিল যে পশ্চিমের ধারণা হচ্ছে দর্শন শুধুমাত্র গদ্যে চর্চা হবে এবং মানে তাত্ত্বিক ভাবে চর্চা হবে, কিন্তু আমাদের এই অঞ্চলে গানের ভেতরেও দর্শন চর্চা হয়েছে। তো এই এটার সাথে এর মধ্যে একটা মিল আছে। আমি এই সূত্র ধরে মানে এই কাছাকাছি জায়গা থেকে মোহাম্মদ আজম একটা প্রশ্ন করেছেন। আমি আজমের প্রশ্নটা তোমাকে বলছি। আজম যেটা জানতে চাইছেন যে বাঙালি হিন্দু সমাজে অন্তত গ্রামাঞ্চলে সমধর্মী কোনো পদ্ধতি ছিল কিনা। এটা তো তুমি মুসলমান প্রেক্ষিত থেকে বলছো, এবং এইটার সাথে আমি একটু আগে যেটা বললাম যে কবির লড়াইয়ের সাথে একে প্রধানত আলাদা করা যায় কিনা। আর ৩ নম্বর যে জিনিসটা মোহাম্মদ আজম জানতে চাইছেন যে মুসলমান সমাজে এই ধরনের বাস জনগণের জন্য সিদ্ধান্ত আকারে বাস্তবায়িত হয়েছে, এরকম কোনো কংক্রিট উদাহরণ কি আপনার নজরে পড়েছে কিনা? জামান ভাই, যদি এই শেষ প্রশ্নটা বুঝতে আমাকে একটু সাহায্য করেন। আচ্ছা, একটা একটা করে যাবে। প্রথম যেটা আজম জানতে চাইছে যে তুমি মুসলমান সমাজে বাহাসের কথা বলছো, হিন্দু সমাজে এই ধরনের চর্চা ছিল কিনা এই বাহাসের? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথমত এই পুরো রিলিজিয়াস বাহাসের জিনিসটার সঙ্গে ক্রিশ্চিয়ান মিশনারিদের একটা সম্পর্ক আছে। আচ্ছা। ক্রিশ্চিয়ান মিশনারিরা যখন প্রথম ভারতবর্ষে এসে তাদের প্রচার কার্য শুরু করলেন, তখন সেটা যুগপৎ মুসলমান এবং হিন্দু দুই সমাজের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করলো। এবং তখন ধরেন এই খ্রিশ্চান পাদ্রীরা যখন এখানে আসতেন, তখন তারাই হয়তো তর্কের জন্য ডাক দিতেন, এবং তখন মুসলিমরা বা হিন্দুরা তারাও নিজেদেরকে ট্রেন করলেন এবং একভাবে পুনরুদ্ধার করা হইল। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জাহাঙ্গীরের কোর্টে বা আকবরের কোর্টে যে সমস্ত জেসুইট পাদ্রীরা আসতেন, তাদের সঙ্গে তর্কের যে একটা রমরমা পরিবেশ ছিল, এই পরিবেশটা কিন্তু আসলে হারিয়ে গেছিল একভাবে। এটা রিকাভার্ড হইল যখন এখানে মিশনারিরা আসলো বা জেসুইট পাদ্রীরা আসলো। তো
পাদ্রীদের সঙ্গে এই তর্কগুলো শুধু যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে মুসলমান আলেমের হইতো তা না, ব্রাহ্মণের সঙ্গেও খ্রিস্টান পাদ্রী তর্ক হইতো। এবং এই বিষয়ে ধরেন বারবার মেটকাফ তার কাজের মধ্যে দেখাইছেন যে অনেক সময় তর্কের মধ্যে ব্রাহ্মণ পণ্ডিতরা এসে সংস্কৃত ভাষায় বাহাস করতেন, যদিও সেই বাহাস বিন্দু মাত্র তার প্রতিপক্ষ বুঝতে পারতেন না, কিন্তু তবু তারা সংস্কৃত ভাষায় বাহাস করতেন। তো ফলে এই বাহাস জিনিসটা, যেটাকে আমরা বলি ইন্টার রিলিজিয়াস, এই ইন্টার রিলিজিয়াস বাহাসটা মুসলমান এবং খ্রিস্টানের মধ্যে হইতো, খ্রিস্টান এবং হিন্দুর মধ্যে হইতো, এবং মুসলমানদের যে ভিন্ন ভিন্ন ঘরানা আছে, ধরেন মাঝহাবি বা মাঝহাবি, এদের মধ্যে হইতো। হ্যাঁ, ফলে এটা হয়তো একটা উত্তর হইল। আচ্ছা, আর দ্বিতীয় যে প্রশ্নটা আজম করেছেন যে কবির লড়াইয়ের সাথে, আমি একটু আগে যেটা তোমাকে বলছিলাম, কবির লড়াইয়ের সাথে এটাকে তুমি তুলনা করতে পারো কিনা? মানে আমার কাছে দুইটা ইনস্টিটিউশন খুবই আলাদা, কারণ কবির লড়াই একান্তভাবে একটা বাঙালি সমাজের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, কিন্তু বাহাসের আসলে একটা গ্লোবাল ঐতিহ্য আছে, যেটা আমি শুরুতে খানিকটা বলার চেষ্টা করতেছিলাম, যে এই ইস্টার্ন নানান ল্যাঙ্গুয়েজে বাহাস জিনিসটা ছিল। মানে একটা হচ্ছে ফর্মালি এই দুইটার মধ্যে সাদৃশ্য আছে কিনা এই আলোচনা করা, সেই সাদৃশ্য নিশ্চয়ই আছে, কিন্তু আমি বলতেছি হিস্টোরিক্যালি দে আর কামিং ফ্রম টু ভেরি ডিফারেন্ট সিভিলাইজেশনাল ট্রেন্ড। বাহাস জিনিসটা ইস্টার্ন, ধরেন সুমেরীয় বা আকাডিয়ান, এই ধরনের ভাষাতে আগে থেকেই ছিল, ইসলামী জগতে ছিল। বিশেষ করে প্রাচ্যের একটা দেশের কথা আমি পড়ছিলাম, যে সেখানে যখন যুদ্ধ হইতো, যুদ্ধের ময়দানে দুই বাহিনীর মধ্যে মূল যুদ্ধ শুরু হওয়ার আগে একটা বাহাস হইতো, দুই সেনাপতি বাহাসটা করতেন, এবং এই বাহাস শেষ হওয়ার পর মূল যুদ্ধ শুরু হইতো। তো এই বাহাসটাই পরে ধরেন এই মুঘলদের সূত্রে আমাদের ভারতবর্ষে আসছে, এবং মুঘল আমলে বাহাসের খুব রবরব ঐতিহ্য ছিল, যেটা নিয়ে মুজাফফর আলম কাজ করছেন বা আরো অনেকেই কাজ করছেন। এবং সেই ঐতিহ্যটাই কোনোভাবে পরে যখন আবার মূলত 1840s 1850s এই সময় যখন বাহাসের একটা পুনরুদ্ধার হইল, যেটা নিয়ে আরভিন পাওয়েল কাজ করছেন, সেই চর্চাটার একটা লোকালাইজেশন হয়েছিল। আমাদের বাংলাতে যেমন ধরেন এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল মুন্সী মেহেরুল্লাহ। মুন্সী মেহেরুল্লাহকে নিয়ে মৌ বন্দ্যোপাধ্যায় খুবই ইন্টারেস্টিং কাজ করছে, এবং তার একটা খুবই অসাধারণ লেখা আছে। তো মানে সেটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়ে হয়তো খানিকটা আলোচনা করা যেতে পারে এই প্রসঙ্গে। হিস্টোরিক্যালি দে বিলং টু ভেরি টু ডিফারেন্ট হরাইজন। কিন্তু ফর্মালি হয়তো আপনি যখন দুইটা বাহাসের অনুষ্ঠানকে পাশাপাশি রাখবেন, তখন হয়তো আপনি অনেক মিল দেখতে পাবেন। কিন্তু যেটা বলবো যে এসেন্সটা হচ্ছে এই যে একটা ধারণা, আবারও বলি যে এক ধরনের পশ্চিমা ডিসকোর্স ছিল যে এখানকার মানুষ মূলত ভাব কেন্দ্রিক মানুষ, তারা ঠিক রেশনালিটি, লজিক, যুক্তি এগুলোর ভিত্তিতে জীবনযাপন করে না, মূলত আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির ভিত্তিতে জীবনযাপন করে। স্পিরিচুয়ালিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর এই ভারতবর্ষীয় মানুষের জীবনে, কিন্তু এখানে যুক্তি, বিতর্ক, তাত্ত্বিক আলোচনা একেবারে লোকজীবনে গ্রথিত ছিল। এবং এটা বাহাসের কথা যেমন তুমি বলছো, কবি গানের দিকে যদি আমরা দেখি, বিচার গানের দিকে যদি তাকাই, তাহলে সেগুলো বেসিক্যালি থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিসেরই একটা মামলা, এবং সেটা খুবই খুবই গভীরভাবে সেটা চর্চা হতো। এই সূত্রে আমি জানি যে তুমি এই 19বিংশ শতাব্দীতে একবার গরু নিয়ে একটা আলাপ উঠেছিল তোমার, এটা যদিও পরবর্তী হয়তো কাজের এখনো তুমি সেটা নিয়ে কাজ করছো, কিন্তু এই গোহত্যা করা হবে কি হবে না, এমনকি মুসলমানরা, মীর মোশাররফ হোসেনও এই গোহত্যার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং সেটা নিয়ে রীতিমতো ব্যাপক আলোচনা হয়েছিল। তুমি কি দু একটা কমেন্ট করবে? আমি জানি এটা নিয়ে তুমি এখনো কাজ করছো, কিন্তু যদি কিছু বলতে চাও। প্রথমত ব্রডলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন লেট 19th সেঞ্চুরির হিস্ট্রি নিয়ে যখন কথা হয়, তখন সাধারণত এই পিরিয়ডটাকে আমরা হিস্টোরিওগ্রাফিতে রিলিজিয়াস রিভাইভালিজম বা রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টের জামানা হিসেবে জানি। কিন্তু আমি এই লেট 19th সেঞ্চুরিকে আর একটা ভাবে দেখার প্রস্তাব করতে চাই, সেটা হচ্ছে যে এই পিরিয়ডটা এক অর্থে দেখলে বুদ্ধির মুক্তির জামানা। কারণ মানে তার কতগুলো কারণ। একটা কারণ হচ্ছে ধরেন এই যে
বাহাসগুলো, তর্ক বিতর্কের একটা তুমুল উল্লাস পুরো বাংলার বিভিন্ন পরিসরে এই লেট 19th সেঞ্চুরিতে চলতেছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইস্যুতে আসলে মৌ ব্যানার্জি কাজ করছেন খানিকটা, তার আগে রফিউদ্দিন আহমেদ কাজ করছেন, মানে অনেকেই কাজ করছেন আসলে ধরেন মুন্সি মেহেরুল্লাহ বা জমির উদ্দিনকে নিয়ে। তো মুন্সি মেহেরুল্লাহ প্রথমে একবার কিছুদিনের জন্য খ্রিস্টান হয়েছিলেন, তারপরে উনি আবার ইসলাম ধর্মে ফিরে গেছেন। বা ধরেন জন জমির উদ্দিন সরকার, উনি তো খ্রিস্টান হয়েছিলেনই, তারপরে উনি হচ্ছে খ্রিস্টান মিশনারিদের স্কুলে পড়ছেন, মানে ওয়েল ট্রেন লোক ছিলেন। তারপর সেন্ট পলস ডিভিনিটি কলেজে পড়ছেন, হিব্রু পড়ছেন, গ্রিক পড়ছেন। তো এইসব পড়ে উনি প্রথমে আসল কোরআন কোথায় এই নামে একটা প্রবন্ধ লিখছিলেন, মানে খ্রিস্টান পাদ্রী হিসেবে। এবং তার মূল বক্তব্য ছিল যে এই যে কোরআন, তার যে আসল কপি, এটা আসলে বহু আগে বিলুপ্ত হয়ে গেছে। এবং এখন যে কোরআন নিয়ে মুসলমানরা মাতামাতি করে, এটা হচ্ছে জাল কোরআন। তো জমির উদ্দিনের এই লেখার প্রতিবাদ করে লিখছিলেন মেহেরুল্লাহ, এবং তাদের মধ্যে একটা লম্বা তর্ক হয়েছিল। এবং এই তর্কের কয়েক বছরের মধ্যে জমির উদ্দিন আবার ইসলাম ধর্মে ফিরে যান, মানে রিকনভার্টেড হন ইসলামে। তো এই যে ধরেন সে ধর্ম পরিবর্তন করতেছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? হচ্ছে কারণ হচ্ছে এই যে খ্রিস্টান ধর্মের নতুন ধারণা তার কাছে পৌঁছাইতেছে, এবং ইসলামের ক্রিটিক পাদ্রীরা যেটা করতেছে, সেই ক্রিটিক তার কাছে এসে পৌঁছাইতেছে। এগুলো শুনে তার মনে হচ্ছে বরং বুদ্ধিভিত্তিক ভাবে এটা হয়তো বেশি সেন্স মেক করে, ফলে সে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আবার তখন অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তো এই যে ধর্ম পরিবর্তনের ব্যাপারটা, এটাকে সাধারণত যখন রিলিজিয়াস কনভার্সন নিয়ে আলোচনা হয়, সেই আলোচনার মধ্যে এই ব্যাপারটা দেখা হয় না যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা দারুণভাবে বুদ্ধির মুক্তি আসছে। কারণ মানে একটা রেশনালিটি এন্ড যুক্তির চর্চার একটা সম্পর্ক আছে এটার ভিতরে, যে কেউ যৌক্তিক ভাবে ভাবছে যে আমি মনে করি যে এটা ঠিক। হ্যাঁ, মানে সে সিদ্ধান্ত যে নিচ্ছে, ধরুন ধর্ম তো আমাদের খুব একদম কলজের ব্যাপার, খুবই অন্তরঙ্গ এবং খুব গভীরের ব্যাপার, কিন্তু ধর্ম সম্পর্কেও সে আসলে ডিসিশন নিচ্ছে তার বুদ্ধি ব্যবহার করে। চিন্তা করতেছে এই সমস্ত নতুন নতুন যে মতামত তার সামনে হাজির করা হয়েছে, এগুলো চিন্তা করে সে ডিসিশন নিচ্ছে এবং সে কনভার্ট করতেছে। এই পুরো ব্যাপারটার মধ্যে ভীষণভাবে একটা চিন্তার স্বাধীনতা আছে। সেই জায়গাটাই আমি বলছিলাম যে ওই প্রসঙ্গে আসলে প্রসঙ্গটা আসতেছে। হ্যাঁ, তো এই ঠিক এই মানে যে কারণে এটাকে আমি হচ্ছে বুদ্ধির মুক্তির সময় বলতে চাই। আপনারা জানেন যে বুদ্ধির মুক্তি কথাটা অনেক পরে শিখা গোষ্ঠীর লোকেরা পপুলার করছে, কিন্তু আমি বলতে চাই যে এই লেট 19th সেঞ্চুরিতেও এই যে যে সমস্ত চর্চা, এই চর্চাগুলোর মধ্যে বুদ্ধির মুক্তির একটা পরিষ্কার লক্ষণ আছে, এবং কাউ প্রোটেকশন ডিবেটটা এর সঙ্গে গভীরভাবে যুক্ত। কারণ গোহত্যা নিয়ে একটা তর্ক আমাদের ভারতবর্ষে শুরু হয়েছিল 1870s থেকেই, যখন আসলে যেটাকে আমরা বলি হিন্দু রিভাইভালিজম, সেইটার শুরু হইলো, আর্য সমাজ প্রতিষ্ঠা হইলো, গোহত্যা নিবারণী সংঘ প্রতিষ্ঠা করা হইলো। এইসব কারণে বাংলাতেও একটা ভীষণ তর্ক হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে বাংলাতে এই তর্কটা মূলত হয়েছিল মুসলমানদের মধ্যে, হিন্দু বনাম মুসলিমদের মধ্যে না। মীর মোশাররফ হোসেন প্রথম একটা প্রবন্ধ লিখলেন, সেই প্রবন্ধের মধ্যে উনি বলতে চেষ্টা করলেন যে গরু জবাই করা যেহেতু আমাদের জন্য ফরজ কোনো কাজ না, মানে গরুর মাংস আমাদের জন্য হালাল, হারাম না, কিন্তু অনেক হালাল জিনিস যেমন আমরা খাই না, যেমন ঘোড়ার মাংস, তার বিবেচনায় উনি বলতেছিলেন সেইভাবে গরু হালাল, কিন্তু এটা না খাইলে যদি হিন্দুর সঙ্গে শান্তিতে বসবাস করা যায় সেটা আমরা করবো না, এরকম একটা যুক্তি নিয়ে উনি একটা প্রবন্ধ লিখছিলেন। কিন্তু তার প্রতিক্রিয়া হয়েছিল ভয়ানক। পুরো মুসলিম বাংলার মুসলিম সমাজে দাও দাও করে আগুন জ্বলে উঠছিল এবং তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। তো এই ডিবেটটাও, মানে এই ডিবেটটার মধ্যেও আসলে মুসলমান সমাজের মধ্যেই দুইটা পক্ষ দাঁড়াচ্ছে। একটা পক্ষ মনে করে যে আমাদের গো মাংস ভক্ষণ করা উচিত, আর এক পক্ষ মনে করছে উচিত না। কিন্তু এই টপিকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখন আলোচনা করে, তর্ক করে, চিন্তা এক্সচেঞ্জ কইরা জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইতেছি। এক্স্যাক্টলি।
মানে এসেন্সটা যেটা বললে তুমি, যে একটা চিন্তার ব্যবহার, চিন্তার চর্চা এবং চিন্তা এবং যুক্তির ভেতর দিয়ে একটা 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 সিদ্ধান্তে আসা, থিসিস ইনথিসিস, এই চর্চাটা আমাদের সবসময় ছিল। আচ্ছা, আমি আজমের আরেকটি প্রশ্ন যেটা ছিল যে মুসলমান সমাজে এ ধরনের বাহাস জনগণের জন্য সিদ্ধান্ত আকারে বাস্তবায়িত হয়েছে, এরকম কোনো কংক্রিট উদাহরণ কি তোমার নজরে এসেছে? মানে আপনি একটু আমাকে বলেন যে আমি ঠিকভাবে বুঝলাম কিনা প্রশ্নটা। আমি যেভাবে বুঝলাম সেটা হচ্ছে যে বাহাসের যে রায় হইল, হুম, হুম। সেই রায় মুসলমান সমাজে প্রভাব ফেলতো কিনা। সেটাই, মানে ধরো ওই যে জুম্মার নামাজ পড়া হবে কি হবে না, এটা নিয়ে একটা বিতর্ক হলো, হয়ে একটা সিদ্ধান্ত হলো, এবং সেটা কি প্র্যাকটিসে রূপান্তরিত হলো কিনা। প্রথমত একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার যে আমার ধারণা আপ আনটিল 1947, অল দ্য ওয়ে টু 1947, বা 1947 না, অ্যাটলিস্ট 1930 পর্যন্ত বাঙালি সমাজে, বাঙালি মুসলমান সমাজের আসলে নেতা ছিলেন যারা, তারা হচ্ছে মুসলিম উলামা। হুম। বাঙালি মুসলিম সমাজের রাষ্ট্রীয় মানে রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কিভাবে সে জীবনযাপন করবে, এই বিষয়ে বিধান যারা দিতেন, মানে যাদের বিধান সবচেয়ে শক্তিশালী ছিল, তারা উলামা। এই বিষয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই। হুম। 1920s যখন খেলাফত মুভমেন্ট হচ্ছে, তখনকার সময় মনিরুজ্জামান ইসলামাবাদীর মতো আলেমরা বলতেছেন যে এখনো এই বাংলায় আমাদের কথাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে মানে এটা প্রথম কথা যে বাঙালি সমাজের নেতা, বাঙালি মুসলিম সমাজের নেতা এই পুরো আর লেট 19th সেঞ্চুরি এবং আর্লি 20th সেঞ্চুরি পুরো পর্যায়টাতে মূলত ধর্মীয় উলেমারা ছিলেন। হুম। এখন সব পর্যায়েই ছিলেন। বাহাসের ক্ষেত্রে যেটা স্পেসিফিক্যালি হইতো, ধরেন বাহাসের আগে একটু এই জুমার নামাজ সম্পর্কে বলি। 1870-তে কারামত আলী জৌনপুরি এই মোহামেডান লিটারারি সোসাইটিতে গিয়ে একটা বক্তৃতা দিলেন, এবং সেই বক্তৃতাতে বললেন যে ভারত হচ্ছে দারুল ইসলাম, ফলে এখানে জুমার নামাজ পড়া যাবে। তো এরপরে কারামত আলী জৌনপুরি তো পুরো বাংলা অঞ্চলে একটা বিরাট সফর করছেন, এবং কোনো কোনো ঐতিহাসিকের মতে কারামত আলী জৌনপুরি নাকি একাই বাংলাতে 1 কোটি লোককে ইসলাম ধর্মে ফিরায় আনছেন। ফলে তার ইনফ্লুয়েন্স খুবই চূড়ান্ত। এবং জৌনপুরীর এই যে বিভিন্ন সমাজে গিয়ে তৎপরতা, বক্তৃতা, এইসব কারণে কিন্তু জুমার নামাজের প্রচলন পুরো বাংলাতে হয়ে গেছিল। বাহাস সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে নঈমুদ্দিনের যে বইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এই বইয়ের শেষে যখন বাহাসের রায়গুলো ঘোষণা হলো, তখন সেই রায় কিন্তু ঢেরা পিটাইয়া বিভিন্ন অঞ্চলে মানে জানান দেওয়া হইতো, একরকম মানে সরকারি বার্তা জানান দেওয়ার মতোই। এবং এই বাহাসের যে রায়, সেটা আসলে অনেক অর্থে ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল ছিল। প্রথমত ধরেন ইনফ্লুয়েন্স, যে এই সমাজের মধ্যে কোন জামাতের দাপট বেশি হবে। যদি মাঝহাবিরা যেতে, তাইলে মাঝহাবিদের দাপট ওই সমাজে বেড়ে যাবে। মানে শুধুমাত্র ওই বাহাসের যে তর্কের মীমাংসা, সেটাই লোকে গুরুত্ব দেবে তাই না, বরং জেনারেলি এই যদি মাঝহাবিরা যেতে, তাইলে মাঝহাবিরা যা যা বলে এই সব কথার গুরুত্ব বেড়ে যাবে। এই কারণে আরেকটা ব্যাপার হইতো, সেটা হচ্ছে বাহাস শেষ হইলে বাহাসে যে দুই পক্ষ অংশ নিছে, দুই পক্ষই দাবি করতো যে আমরা জিতছি, এবং তারা তাদের মতো একটা ন্যারেটিভ খাড়া করতো, যে ন্যারেটিভে তাদের জয় হয়। তো ফলে এই যে বাহাসের কি ফলাফল হইল, এটার ইম্প্যাক্ট মানে বাংলার গ্রাম জীবনে অভূতপূর্ব ছিল, এবং এটার মানে ইম্প্যাক্টকে নানানভাবে লোকে তার মতো করে তার পক্ষে নেবার চেষ্টা করতো। আচ্ছা, এখানে এটার তো কোনো লিগ্যাল ইমপ্লিকেশন তো ছিল না মনে হয়। একটা বাহাসের সিদ্ধান্ত হলো, সেটা একটা মানে এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট বললেন যে এখন থেকে এটা একটা আইন, এরকম তো আর বলতে পারতেন না। না, এটা এটা বলতে হ্যাঁ, কারণ এটা একটা পাবলিক কনসেনসাস আর কি, যা কেউ মানে যদি জনগণ মনে করতো যে তাকে সে পারসুয়েডেড হয়েছে বিষয়টায়, তাহলে সে সেই চর্চায় লিপ্ত হতেন আর কি। ব্যাপারটা এরকমই তো। মানে একদমই ঠিক। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে অথরিটির ধারণা, কোন কথার, ধরেন একটা কথা যখন সরকারি ইশতেহারে প্রচার করা হয়, তখন আমরা বলি এটা সরকারি অথরিটি আছে, এটা একরকম অথরিটি। কিন্তু আবার আপনি একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে একজন মুফতির কাছে গিয়ে ফতোয়া চাইলেন, এবং সেই মুফতি ফতোয়া দিলেন, এই ফতোয়ার কিন্তু এই সরকারি অথরিটির ফোর্স নাই, কিন্তু এই ফতোয়ার মধ্যে আরেকটা ফোর্স আছে। মানে এটা শুধুমাত্র এই না যে একটা কথা কেউ বললো এবং সেটা আপনি গ্রহণ করলেন,
হুম, কিন্তু আসলে ফতোয়ার অথরিটির মতোই বাহাসের একটা ভিন্ন অথরিটি ছিল। হুম, হুম, মানে এই অথরিটিটা সরকারি অথরিটি ডেফিনিটলি না, যদিও বাহাস প্রাঙ্গণে সবসময় আসলে আমরা ব্রিটিশ আমলাদের পদচারণা দেখছি। হুম, কিন্তু এমন না যে তারা বলতেন যে এটা এখন থেকে আইন। এটা ওই হুম, অর্থে সরকারি ছিল না। হুম, হুম, হুম। আচ্ছা, রাইট। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে। রিশাদ করেছে, ইলিয়াস কামাল রিশাদ। ও যেটা জানতে চাইছে যে এই যে তুমি একটু আগে বলছিলে যে এই যে যখন বাহাসের বর্ণনা দিচ্ছে নবীন চন্দ্র সেন, তখন ওর ভিতরে একটা রসিকতার টোন আছে। তো এই যে রসিকতাটা, এই রসিকতাটা আহ, এটা কি মানে দুটা কারণ হতে পারে। এটা কি সে পুরো বিষয়টাকে একটা খুব মডার্নিস্ট জায়গা থেকে দেখছে, সেজন্য এটাকে তার কাছে একটা খুব হিউমারাস মনে হচ্ছে এটা, নাকি এটার পেছনে কিছু সাম্প্রদায়িক ব্যাপার আছে, উনি একজন হিন্দু ধর্মাবলম্বী মুসলমান রা এটা করছেন, সেটা নিয়ে এক ধরনের রসিকতা। এটা কি মডার্নিটির মামলা নাকি মোর সাম্প্রদায়িকতার মামলা? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরে যেটা বলা দরকার সেটা হচ্ছে নবীনচন্দ্র সেন আসলে তার লেখাতে বাসকে ভট্টাচার্যদের তর্কযুদ্ধের সঙ্গে তুলনা করছেন। হুম, ভট্টাচার্যদের তর্কযুদ্ধের মতোই অন্তঃসারশূন্য হচ্ছে বাস। ফলে তার এই বাস সম্পর্কে অবস্থান, এটা একদমই আমার বিবেচনায় আপনি যেটা বলছেন যে মডার্নিস্ট, এবং এটা একরকম গ্রাম্যতার প্রতি অবজ্ঞা। কিন্তু এটা হুম, একেবারে সাম্প্রদায়িক না। আর নবীনচন্দ্র সেন তো মানে ঠিক ওই অর্থে, যদিও তার কিছু জাতীয়তাবাদী কাব্যে একটু হুম, এই জাতীয় আলোচনা আসতে পারে, কিন্তু হুম, এই প্রসঙ্গে অন্ততপক্ষে তার যে অবস্থান সেটাকে আমার কাছে সাম্প্রদায়িক মনে হয় না। রাইট। এই সূত্রে আমার মনে হয় যে এটাই এটা ইন্টারেস্টিং তোমার আলাপ থেকে। আমি এই জন্যই তোমার এই কাজটা তুমি যেহেতু আর একটু গভীরে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছো, এই যে নবীন চন্দ্রের যে মাইন্ডসেটের কথা আমরা বলছি, এই মাইন্ডসেট কিন্তু এখনো আমরা যখন কোনো লোকজীবনের দিকে তাকাই, ওই একটা মানে কোট আনকোট মডার্নিস্ট মাইন্ডসেট থেকে যখন তাকাই, তখন তাদের অনেক কর্মকাণ্ডই আমাদের এক ধরনের বোকা বোকা বলে মনে হয়। হ্যাঁ, আহ, তো এবং কিংবা আমরা মনে করি যে এটা একটা হাসির বিষয় বা একটা সামথিং ফানি, কিন্তু এর ভেতরে যে দীর্ঘদিনের চিন্তার একটা বাসা বেঁধে আছে এর ভিতরে, সেইটা আমরা খেয়াল করি না অনেক সময়। এবং সেই জায়গায় আমার মনে হয় এই তোমার যে কাজগুলো করছো আর কি, আমরা বারবারই যেটা আমি নিজে মনে করি, আমি বুঝতে চাই যে আহ, আমাদের এই স্থানিক অঞ্চলের, এবং তুমি যেটা একটু আগে বলছিলে যে এই ইসলামের সাথে এই স্থানের যে সম্পর্ক, এক একটা অঞ্চলে এক একটা ভাবনা সেই স্থানের সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়, এবং সেটা তখন তার একটা নিজস্ব চেহারা নিয়ে হাজির হয়। এবং সেটাই হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অ্যান্ড ফিগারেটিভ আইডিয়া। এখন সেটার ফিগারটা কিরকম হবে, আমরা অনেক সময় সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার সাথে গুলিয়ে ফেলি জিনিসটা। আমাদের যে একটা নিজস্ব যে ফিগারেটিভ রূপ থাকতে পারে ওই বিশেষ আইডিয়াটার, সেইটা যদি আমরা খুঁজতে চাই, সেটা খুঁজতে হলেও আমাদের তাকাতে হবে এই স্থানিক যে চর্চা, সেই চর্চাগুলোর ভেতরে। এবং সেখানে আমরা অনেক চমৎকার উদাহরণ কতগুলো আমরা দেখতে পাচ্ছি, তোমার এই বাহাস সেটা একটা। আহ, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখছি। তো মূলত আমার মনে হয় যে এটাই ছিল আলাপের প্রসঙ্গ, এবং যেটা আমি জানি না তুমি আর কিছু যুক্ত করতে চাও কিনা তোমার এই আলাপের প্রেক্ষিতে। আহ, যেটা তুমি বলছিলে তুমি মানে আহ, এই স্থানের সাথে এই ইসলামের যে চর্চা, বাঙালি মুসলমান এই এই ধারণাটা নিয়ে তো এখন নানা রকম কথাবার্তা হচ্ছে, মানুষের আগ্রহ আছে, এটা বোঝার চেষ্টা হচ্ছে। কিন্তু এই সংকট হচ্ছে যে আমরা যখন এই যে একটা সংখ্যা গরিষ্ঠ, তুমি ওই যে একটা দেমাগের কথা বলছিলে, আহ, তো মুশকিল হয়ে যায় যে সংখ্যা গরিষ্ঠের দেমাগ দিয়ে যখন একটা জনগোষ্ঠী পরিচালনের মাইন্ডসেট তৈরি হয়, তখন সেটার অনেক বিপদ তৈরি হয়। এবং এইখানে একটা ছোট্ট কথা আপনি যদি শেষ হ্যাঁ, বলো, বলো, মানে বলো। এই সংখ্যাগরিষ্ঠের দেমাগের প্রসঙ্গটা একটু ভিন্ন, ফলে এই আলোচনাটা ওঠে নাই, কিন্তু এটা ডেমোক্রেসি প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এটা নিয়ে মূলত আলোচনা করছেন টোকেভিল, ডেমোক্রেসি ইন আমেরিকা বইটার মধ্যে। এবং উনি একটা টার্ম ব্যবহার করছেন, এটাকে উনি বলছে টিরেনি অব দ্য মেজরিটি। রাইট, হ্যাঁ, হ্যাঁ, তার বক্তব্য ছিল যে গণতন্ত্রের যদি প্রধান কোনো দুশ্মন থাকে,
আমেরিকার গণতন্ত্রের প্রেক্ষিতে উনি বলতেছিলেন, সেটা হচ্ছে টিরানি অফ দ্য মেজরিটি। ফলে গণতন্ত্র মানে ডেফিনেটলি বেশিরভাগ মানুষ যারা সংখ্যায়, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার ভিত্তিতে সমাজ চলবে। কিন্তু এই মেজরিটি যদি নিপীড়ক হয়ে ওঠে এবং সে যদি মাইনরিটিকে দমন করতে চায়, সেটা আসলে গণতন্ত্রের মৃত্যুর লক্ষণ। এবং এই জন্য এটাকে উনি মানে টিরানি অফ দ্য মেজরিটি বলছেন। এবং এটা এখনকার সময় খুব ইনফ্লুয়েন্সিয়াল ধারণা। এবং ধরেন এখন আমরা পপুলিজম বা এই ধরনের ধারণাকে, এই তার টিরানি অফ দ্য মেজরিটির ধারণাকে দিয়ে আসলে কমব্যাট করতে পারি। কিন্তু সেটা আরেকটা নিশ্চয়ই। গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা হ্যাঁ, এটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা প্রাসঙ্গিক। আমার মনে হয় যে মানে এই যে আমরা একেবারে একটা বিশেষ, বিশেষ ধারণা একেবারে স্থির বিশ্বাসে পৌঁছে যাই, তো কিন্তু এগুলোকে রিভিজিট করা, রিফ্লেক্ট করা সবসময় খুব জরুরি। এই আজকে তুমি বলছিলে তুমি এখন আমেরিকায় বসে আছো। আমেরিকায় এই মুহূর্তে বা এই যে রিসেন্টলি যা ঘটলো আরকি, আমি যদি ট্রাম্প প্রশাসনের প্রেক্ষিত থেকে বলি, এটা গণতন্ত্রের বাতাবরণেই তো হচ্ছে, সবকিছু ঘটলো। এখন এটা তো আমাদের প্রশ্ন মুখোমুখি করে যে তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। তার পেছনে তো আহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে ট্রাম্পের পেছনে, এবং সেই সমর্থন নিয়ে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে বা হলো, সেটি আমরা ঠিক কোন ফ্রেমওয়ার্কে বুঝবো, সেটি তো একটা আহ, তাত্ত্বিক প্রশ্ন রীতিমতো। এই জন্য যে মানে আমরা যে একটা ধারণাকে একেবারে আনক্রিটিক্যালি নিয়ে বসে থাকি এবং সেটাকে ভাবি যে এটার একটা ইউনিভার্সাল রূপ আছে, সেখানে একটা সমস্যা আছে বলে আমার মনে হয়। তো আমি দেখি আর একটা দু একজন কমেন্ট আমি একটু দেখার চেষ্টা করি। আহ, আহ, আচ্ছা, একজন একটু মজা করার জন্য হয়তো লিখছেন। উম, আচ্ছা, না এখন সেই উনি বলছেন যে একসময় তো সেই একটা আহ, আমাদের আব্দুল করিমের গানের মতো, আগে কি সুন্দর দিন কাটাইতাম, উনি বলছেন আগে কি সুন্দর বাহাস করিতাম। তো এখন সেই বাহাস করিবার পরিবেশ বোধহয় এখন তো কমে আসছে, সেটা আমাদের জন্য খুব ভালো সংবাদ বহন করে না। তো সেটাই হচ্ছে আহ, চিন্তার জায়গা। এবং আমার মনে হয় আমাদের এই ভাবনাগুলো থেকেই এই এই আলাপগুলোরও একটা প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি। একজন এমনি জানতে চাইছেন যে এই প্রেক্ষিতে কোনো তোমার সাজেস্টেড রিডিং আছে কিনা, বা তুমি কিছু বলবে কিনা যে আহ, কোনো প্রাসঙ্গিক কোনো বই বা কোনো লেখা, বিশেষ করে এই এই প্রসঙ্গে যেটা তুমি বললে, তোমার কি মুহূর্তের কোনো, এটা তো একটা লম্বা বিষয় রেফারেন্স নিয়ে কথা বলা, কিন্তু টপ অফ ইওর হেড কিছু বলবে কিনা? হ্যাঁ, মানে ডেফিনেটলি প্রথমত ডেমোক্রেসির ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে হানা আরেন্টের কাজ খুবই ইম্পর্টেন্ট। মানে তার কাজ আমি সবসময় খুব রেলিভেন্ট হিসেবে খুঁজে পাই। বিশেষ করে তার একটা বই আছে যেটার নাম হচ্ছে দ্য হিউম্যান কন্ডিশন। হুম এছাড়া হুম আরেকটা বই আছে যেটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ টোটালিটারিয়ানিজম। হুম হুম এগুলো আমার কাছে মনে হয়েছে যে ঠিক এখনকার সময়ে যেসব প্রশ্ন আমাদের মনে আসে সেগুলোর জন্য রেলিভেন্ট। এছাড়া হুম টোপিলের কথা বললাম, তার কাজ হুম হুম খুবই খুবই গুরুত্বপূর্ণ। হুম এছাড়া বাহাস নিয়ে স্পেসিফিক্যালি বই লিখছেন আমাদের, যেমন প্রফেসর মুজাফফর আলম লিখছেন। মুজাফফর আচ্ছা। আলম মুঘল আমলের বাহাস নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এছাড়া আরভিন পাওয়েলের একটা বই আছে, মূলত প্রি মিউটিনি ইন্ডিয়াতে, মানে রিলিজিয়াস কন্ট্রোভার্সি, এই বিষয় নিয়ে ওনার একটা খুব ভালো বই আছে। এছাড়া হুম মৌ ব্যানার্জির কথা বললাম, আচ্ছা মৌর লেখা দেখতে পারেন। আমাদের রফিউদ্দিন আহমেদ স্পেসিফিক্যালি মেহেরুল্লাহকে নিয়ে লিখছেন, রফিউদ্দিনের বইপত্র দেখা যেতে পারে। তো এই তো। আচ্ছা, এমনি ঠিক বাহাস নিয়ে নয়, কিন্তু আমাদের এই বাংলা অঞ্চলের আগের অনেক ইসলামী চিন্তাবিদরা অনেক বুদ্ধিবৃত্তিক বই লিখেছেন। আকরাম খা কথা কথা হচ্ছিল, উনি উনি তো অনেক বিষয় লিখেছেন, তাই না? হুম। তার সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ, আকরাম খান তো ডেফিনেটলি আমার মতে যে প্রথমত উনি মোহাম্মদী বলে আমাদের সমাজে একটু কোণঠাসা। কারণ কিন্তু ওনার কাজ মানে ইসলামের বিবেচনাতে খুবই গুরুত্বপূর্ণ। উনি হুম আ প্রথমত উনি কাজ করছেন, মানে ওনার
প্রথমত অবদানের কোনো সীমা পরিসীমা খুঁজে পাওয়া মুশকিল। একদিকে হুম, উনি আল ইসলাম বলে একটা পত্রিকার সম্পাদনা করতেন। হুম, মোহাম্মদী পত্রিকার সম্পাদনা করতেন। এগুলো আমাদের হুম, মানে ব্রিটিশ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান সম্পাদিত পত্রিকার উদাহরণ। হুম, বাংলার যে রাজনৈতিক সংগ্রাম, ব্রিটিশ বিরোধী লড়াই, সেই লড়াইয়ে খুব ইনফ্লুয়েন্সিয়াল নেতা ছিলেন। যেমন ধরেন আমাদের বাংলাদেশে, বাংলাদেশে মানে বাংলাতে খেলাফত আন্দোলনের সময় যে খেলাফত কমিটি হয়েছিল, হুম, উনি হুম, সেই কমিটির সেক্রেটারি ছিলেন। বিভিন্ন সময় মুসলিম লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কংগ্রেসের নেতা ছিলেন একসময়। তো উনি কিন্তু একসময় বাহাস করতেন খুব। হুম, ওনার হুম, সঙ্গে মনিরুজ্জামান ইসলামাবাদীর একসময় খুব বাহাস হইতো, এবং এইসব বাহাস প্রচারক বলে একটা পত্রিকা মধুমিয়া বের করছিল। সেখানে সেই বাহাসের কিছু বিবরণ পাওয়া যায়। তো পরে যেটা খুব ইন্টারেস্টিং, পরে এনারা দুজনেই বুঝতে পারছিলেন যে এই যে নিজেদের মধ্যে বিতর্ক, হুম, এই বিতর্কে মুসলমান সমাজের ক্ষতি। হুম, ফলে তারা পরে এই বাহাস বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আকরাম খাঁর গুরুত্বপূর্ণ কিছু কাজের কথা বলি। প্রথমত উনি মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস নামে একটা বই লিখছেন। হুম, সেই বইটার মধ্যে উনি এই আমাদের অঞ্চলের ইতিহাসের একটা খুবই ইসলামী ন্যারেটিভ হাজির করার চেষ্টা করছেন। এছাড়া সঙ্গীত সমস্যা নামে তিনি একটা বই লিখছেন। উনি মনে হুম, করতেন সঙ্গীত আহ, সহি বা জায়েজ হিসেবে বিবেচনা করা উচিত। এছাড়া ইসলামী রাজ্য শাসন নামে তার খুব মানে ইন্টারেস্টিং কাজকর্ম আছে। হুম, ফলে মানে ওই অর্থে তার চিন্তা নানানভাবে আসলে এখনকার সময় আহ, লোকে নানান কারণে খুব মানে খুব ফোকাস করতে চান না। হুম, কিন্তু হুম। বুদ্ধিভিত্তিক বিচারে উনি আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের একজন। আচ্ছা, ধন্যবাদ তৈবুর। তো যেটা আমরা যদি মোটামুটি একটা সামারি করার চেষ্টা করি, যেটা আমরা আলাপ করার চেষ্টা করলাম শুরু থেকেই, যেটা বলছিলাম যে আমাদের আলাপের মূল বিষয়টা ছিল এই এই অঞ্চলে ইসলাম একটা সংখ্যাগরিষ্ঠের ধর্ম, তার সঙ্গে এই অঞ্চলের যে ইতিহাস সংস্কৃতির একটা যে সম্পর্ক, সেই সম্পর্কের এক ধরনের বোঝাপড়া আমাদের চেষ্টা, এবং এটা মূলত আলাপটা হচ্ছে ইতিহাসের এবং সংস্কৃতির এবং সামাজিক আহ, সমাজ বিজ্ঞানের প্রেক্ষিতে আমরা এই আলাপটা করার চেষ্টা করলাম। এবং যেটা দেখার চেষ্টা করলাম যে যে কোনো একটি ধারণা, সেটি আহ পশ্চিমা ধারণাই হোক কিংবা একটা ধর্মীয় ধারণাও, একটা বিশেষ অঞ্চলে এসে সে অঞ্চলের জীবনযাপন, জনজীবন, তার সঙ্গে একটা মিথস্ক্রিয়া ঘটে এবং সেটার একটা নির্দিষ্ট রূপ তৈরি হয়। এখন আমরা যে কোনো, আমরা একটা বর্তমানের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু সেই বর্তমান একটা ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু এই বর্তমানকে না বুঝে আমরা ভবিষ্যতের দিকে যেতে পারবো না। আর বর্তমানকে আমরা কখনোই বুঝতে পারবো না যদি আমরা এটাকে একটা অতীত পরম্পরার সাথে সম্পর্কিত করে না দেখি। আমরা যারা এই প্রজন্মে বেঁচে আছি, আমরা তো মানে ভুঁইফোড়ের মতো আসেনি, আমরা একটা ধারাবাহিকতার ভেতর দিয়ে যাচ্ছি। এখন এই এই অঞ্চলের মানুষ শত বছর ধরে, এই বাংলা যে অঞ্চলের ভৌগোলিক এলাকার ভেতরে আমরা আছি, শত বছর ধরে, হাজার বছর ধরে নানা রকম সামাজিক, দার্শনিক, ধর্মীয় প্রশ্নগুলো মোকাবেলা করেছে, নানা প্রক্রিয়ায় মোকাবেলা করেছে। সেই মোকাবেলার ইতিবৃত্তগুলো যদি আমরা একটু খেয়াল করি, তখন আমরা আজকের যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে, সেই প্রশ্নগুলো মোকাবেলার ক্ষেত্রেও আমরা হয়তো একটা সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য হবে। আমরা পেছনের মতো করেই মোকাবেলা করব সেটি ঠিক নয়। কিন্তু এটার জন্য যেটা দরকার, যে কোনো একটা বিষয়ের একটা গভীর এভিডেন্স বেস, যেটাকে আমরা ইংরেজিতে বলি, চর্চা করা, চিন্তাটাকে একেবারে তথ্য উপাত্তর নিরিখে জিনিসটা বোঝার চেষ্টা করা। আমরা আহ, এমন একটা এই একজন একটু আগে বলছিলেন যে এমন একটা অনেক সময় পরিমণ্ডল তৈরি হয়েছে যে আমরা এক ধরনের কোন রকম মানে এভিডেন্স ছাড়া, তাত্ত্বিক সূত্র ছাড়া একটা শুধুমাত্র আহ এক ধরনের মানে বোধ থেকে আমরা এক একটা কথা বলে বসি আর কি, একটা একটা নিজের চিন্তা, মানে ওয়াইল্ড থিঙ্কিং এর মতো নানা রকম কথাবার্তা বলি। তো সেই জন্য একটা পদ্ধতিগত চিন্তার অত্যন্ত প্রয়োজন আছে। এবং তুমি এই এই কাজ করছো, এবং যারা অনেকেই এখানে পদ্ধতিগত ভাবে বোঝার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের চিন্তাগুলো আমাদের আরো একটু ভালো মতো আহ নজর দেওয়া দরকার। একটি দেশ তো শুধুমাত্র আমরা যখন এগিয়ে যাওয়ার প্রশ্ন বলি, এগিয়ে যাওয়ার
সাথে চিন্তার চর্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা চিন্তার ভিত না থাকলে আমরা ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে অনেক দূর এগোতে পারি, এগোচ্ছি। কিন্তু পাশাপাশি চিন্তার যে ভিত আছে, সেই চিন্তার ভিতটা যদি আমরা শক্ত না করি, আমরা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো বেশি দূর যেতে পারবো না। আর আমাদের এই অঞ্চলে অসাধারণ চিন্তা চর্চার আ উদাহরণ আছে। তো সেই জায়গাগুলো নিয়ে তুমি কাজ করছো, আরো অনেকে কাজ করছে। আমি আশা করছি যারা আগামীতেও যারা এভাবে গভীর পর্যবেক্ষণের ভেতর দিয়ে, তথ্য উপাত্তের ভেতর দিয়ে, গবেষণার ভেতর দিয়ে কাজ করছেন, তাদের কাজগুলোকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। তৈমুর, তুমি তোমার পিএইচডি কাজের মাঝামাঝি পর্যায়ে আছো। আ আ আশা করি তুমি তোমার আ গবেষণা কাজ সুন্দরভাবে সমাপ্ত করতে পারবে এবং এর পরবর্তী পর্যায়ে আরো আ এই বিষয়ে আরো বিস্তার আ এবং বিস্তারিত ভাবনা আমরা পাবো তোমার কাছ থেকে। আজকে তুমি যে সময় দিলে এবং আমরা কিছুক্ষণ সময় একত্র কাটাতে পারলাম, আমারও ভালো লাগলো। আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই উপস্থিত থেকেছেন, শুনেছেন, অংশগ্রহণ করেছেন। তারাও আ আ এই বিষয়টার সাথে আ একাত্ম হতে পেরেছে বলেই আমি মনে করি। তো তোমাকে আজকে আলাপটা এখানেই শেষ করি। তোমাকে আবারও অনেক ধন্যবাদ দেই। তুমি শেষে কি আর কোনো মন্তব্য করতে চাও আমি শেষ করবার আগে? হ্যাঁ, প্রথমত আপনাকে থ্যাংকস। এইখানে আপনার এই মানে আলাপে আমারে ডাকবার জন্যে। ফলে শুকরিয়া। আচ্ছা। ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত ছিলেন, শুনলেন, তাদেরও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আলাপটা শুনবার জন্যে এবং নানাভাবে প্রশ্ন এবং মন্তব্য করে আলাপের সাথে যুক্ত হবার জন্যে। আগামীতে আরো একজনের সঙ্গে আলাপ করব। সেই আলাপ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করছি। আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ।